নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটি দুর্দান্ত থ্রিলার গল্প অরণ্য বিভীষিকার দ্বিতীয় পর্ব। গল্পের প্রথম পর্ব ইতিমধ্যেই চ্যানেলে এসে গেছে। এখনও যারা শোনেননি তারা ডেসক্রিপশন বক্স, পিন কমেন্ট এবং আই বাটনে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে আগে প্রথম পর্বটি শুনে নিতে পারেন। তাতে এই পর্বটি আপনাদের বুঝতে সুবিধে হবে। আজকের গল্পটি আমরা নিয়েছি লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র এই বইটির থেকে। লেখক পরিবারকে জানাই অনেক ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্প পাঠে রয়েছে কুন্তল, গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটি দুর্দান্ত থ্রিলার গল্প অরণ্য বিভীষিকা দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ঠিক দিনে শক্তিগড়ের গোমস্তা আসবার পথের ধারে এক বিরাট জিওল গাছের নিচে জটাজুটোধারী এক সন্ন্যাসীকে দেখা গেল। তার সামনে ধুনি জ্বলছে, এধারে ওধারে ছড়ানো নরকঙ্কাল। সন্ন্যাসীর সামনে এক নরকরটিতে রক্তাভ পানীয়। সন্ন্যাসীর পরনে রক্তাম্বর, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে রুদ্রাক্ষের বলয়। মধ্যজাম পার হতেই পথের বাঁকে দুটো মশালের আলো দেখা যায়। তার মানে শক্তিগড়ের লোকেরা আসছে। কাছে আসতেই বোঝা গেল সবাই বেশ দ্রুত পদক্ষেপে চলেছে। কোনো রকমে এই অঞ্চলটা পার হতে পারলেই ভোরের দিকে সেবায়েতপুরের চটিতে আশ্রয় নিতে পারবে তারা। মাঝপথে যে চটি আছে সেটা খুব নিরাপদ নয়। সন্ন্যাসীর কাছাকাছি আসতেই বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়লেন সন্ন্যাসী। কে যায় রে? আচমকা আওয়াজে সমস্ত দলটা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। পুরোহিত পেছনের লোকগুলোর দিকে ফিরে বলল, এত রাতে এ পথ দিয়া কোথায়? পুরোহিত জোর হাতে সন্ন্যাসীর সামনে বসে পড়ল, বলল, আগে আসছি শক্তিগড় থেকে, যাব কলকাতা। কলকাতার শোভাবাজারের হুজুরদের নতুন বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা হবে, তাই গৃহদেবতাকে নিয়ে চলেছি। হুজুর? কে হুজুর? আগে লোচন রায়। তাড়াতাড়ি ছুটছি, এলাকা তো ভালো নয়, কালু সর্দারের এলাকা। কালু সর্দার তো মারা গিয়েছে। মারা গিয়েছে? হ্যাঁ, যেমন কর্ম তেমনি ফল। ইংরেজের বন্দুকের গুলিতেই খতম। তার দল? ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এধার ওধারে। তাছাড়া তোমাদের সঙ্গে নারায়ণ রয়েছে, তোমাদের আর ভয় কি? সেই জন্যই তো আরো ভয় প্রভু। কি জানি দুর্বৃত্তের দল যদি ঠাকুরকে অপবিত্র করে। মূর্খ! ভগবানরে অপবিত্র করার সাধ্য কার আছে? এই নাও, কারণ বাড়ি নাও, নাও নাও নাও। সন্ন্যাসী নরকরটি এগিয়ে দিল পুরোহিতের হাতে। পুরো দলটাই সন্ন্যাসীকে ঘিরে গোল হয়ে বসে পড়েছিল। পথশ্রমের ক্লান্তি কিছুটা দূর হবে এই ভেবে। তাছাড়া এমন নির্জন অরণ্যে কাপালিক যেন একটা ভরসা। পুরোহিতের হাত থেকে দলের সবাই নরকরটি নিয়ে সেই রক্তাভ পদার্থ পান করল একের পর এক। সন্ন্যাসী ধনির পাশ থেকেই ছাই তুলে নিয়ে সকলের কপালে টিপ পরিয়ে দিতে লাগলেন। বললেন, যা, এবার তোদের যাত্রা শুরু কর। সব অমঙ্গল কাটিয়ে দিলাম, কারো সাধ্য নেই তোদের স্পর্শ করে। যা যা যা। কিন্তু আশ্চর্যকাণ্ড, উঠে দাঁড়ানোর বদলে সবাই পথের ওপর নেতিয়ে পড়ল, চেতনাহীন। ঠিক সেই সময় আশেপাশের গাছের ডালগুলো দুলে উঠল। প্রথমে তারা, তারপর বাকিরা। এক এক করে মাটিতে লাফিয়ে পড়ল সবাই। কি কেমন মতলব দিয়েছিলাম? সন্ন্যাসী উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, তারা মাই কি জয়! ঠিক আছে, এবার দেখো কি আছে, তবে সাবধান, বিগ্রহের যেন কোনো ক্ষতি না হয়। সকলে একটু সরে দাঁড়ালো। সন্ন্যাসীরূপী দিনু পুরোহিত আর সঙ্গীদের দেহ তন্ন তন্ন করে তল্লাশ করে নোট আর টাকার থলি বের করে নিল। ধনির আগুন নিভিয়ে সবাই অরণ্যের মধ্যে গা ঢাকা দিল। কিছুটা গিয়ে নিধি বলল, টাকা লুট করা হলো বটে, কিন্তু এতে যে গা গরম হলো না তারা মা। আফসোসের কি আছে? এক মাঘে কি আর শীত পালায়? দিন আসবে। সেরাত্রি মন্দিরের চাতালে বসে গোনা হলো। নোটে টাকায় মিলে নগদ 30,000 টাকা। বিনা রক্তপাতে
খুব ভালো উপার্জন। আরও কিছু গাদা বন্দুক আমাদের দরকার তারামা। সর্দার বন্দুকের গুলিতে মারা গেল, এই দুঃখ আমাদের যাবার নয়। আমাদের হাতে কয়েকটা বন্দুক থাকলে লালমুখদের সাধ্য কি আমাদের আক্রমণ করার সাহস পায়? কিন্তু বন্দুক কতগুলো জোগাড় হবে কি করে? এ তো এমন নয় যে পয়সা ফেললেই মুড়ি বাতাসার মতন দোকান থেকে কিনতে পারবো। এক উপায়, ইংরেজরা যখন এই তল্লাট দিয়ে যাবে তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে টাকার সঙ্গে বন্দুকও কেড়ে নেওয়া। আজকাল শুনছি ইংরেজরা নাকি টাকা নিয়ে জলপথে যাচ্ছে। সে পথেও অবশ্য ছিপ নিয়ে জলদস্যুরা বসে আছে, আর তাছাড়া সময়ও অনেক বেশি লাগে। দেখা যাক, অপেক্ষায় থাকো। বাসুলিমার সুযোগ দিলে ঠিক কাজ হাসিল হয়ে যাবে। দিন সাতেক পরে নিধি একটা লোককে তারার কাছে নিয়ে এলো। এ লোকটাকে তারা আগেও দেখেছে, জনমেজয় মিত্তির। এখানকার সব ক্রিয়াকলাপের হিসাব নিকেশ, লেখাপড়ার কাজ এই করে। অনেক সময় জমির সীমানা নিয়ে ঝগড়াঝাটির ব্যাপারে গায়ের লোকেরা মিটমাটের জন্য কালু সর্দারের কাছে নিয়ে আসত। আইন আদালতের উপর তাদের আস্থা নেই। কালু সর্দার যা করবে, যা বলবে তাই শিরোধার্য। তখন এই জন্মেজয় মিত্তির দলিল দস্তাবেজ সমস্ত কিছু পড়ে কালু সর্দারকে জমির সীমানার ব্যাপারে বুঝিয়ে দিত। দলের মধ্যে লেখাপড়া জানা লোক আর ছিল না। তারা অবশ্য দ্বিতীয় ভাগ পর্যন্ত পড়েছে, তাও ভালো করে নয়। ছাপা লেখা যাও বা পড়তে পারে, হাতের লেখা পড়তে পারে না। তারা বল্লমের ফলাটা শানে ঘষে চকচকে করতে করতে প্রশ্ন করল, কি হলো? ব্যাপারটা বলো না। জনমেজয় অরুণীতে বাঁধা হলদে রঙের ভাঁজ করা একটা কাগজ বের করল। তারপর সুতো বাঁধা চশমাটা চোখে দিয়ে তারার দিকে একবার তাকালো, বলল, পড়ি। মাথা নাড়ালো সে। জনমেজয় পড়তে আরম্ভ করলো। এতদ দ্বারা জ্ঞাত হয় যে দেশের স্থানে স্থানে স্থলদস্যু ও জলদস্যুদের আপদ ইংরাজ সুশাসনের পক্ষে বিঘ্নস্বরূপ। আশা করা যায় সকলেই এই ধরনের বিঘ্ন উৎপাটিত করার জন্য যত্নবান হইবে। গভর্নর বাহাদুরের অনুমতিক্রমে ইহা জ্ঞাপিত হইল যে দুর্গাপুর অরণ্যের তিলক সর্দার, তারামাই আর ফটিকচরণের যে বা যাহারা নিধন করিতে পারিবেক তাহাদের সরকারের সেরেস্তা হইতে নগদ 2000 টাকা পারিতোষিক দেওয়া হইবেক। জলদস্যু রাম বাহাদুর ও পর্তুগিজ পিড্রসকে নিধন করিতে পারিলেও অনুরূপ অর্থ প্রদত্ত হইবে। আচ্ছা, এ বিষয়ে সরকারও যথাসাধ্য তৎপর হইবেক। এই ইস্তেহার কারা দিয়েছে? বর্ধমানের নরিস সাহেব, কালেক্টর। শুনলাম বিরাট দলবল নিয়ে এদিকে আসবে। উদ্দেশ্য দুর্গাপুরের জঙ্গল পরিষ্কার করা। হাঁটুর উপর মুখটা রেখে চুপচাপ বসে রইল তার। মনে মনে ভাবল, সামনাসামনি লড়াইয়ে এদের সঙ্গে পেরে ওঠা দুষ্কর। সঙ্গে প্রচুর বন্দুক বারুদ থাকে। শিক্ষিত সৈন্যের সংখ্যা কম নয়। একমাত্র ভরসা এই জঙ্গল এদের নখদর্পণে নয়। আচমকা পিছন থেকে আক্রমণ করে ঘায়েল করতে হবে, বন্দুক ছোড়ার সুযোগ না দিয়ে। কিছুক্ষণ পর নিধির দিকে ফিরল সে। একটা কাজ করতে হবে। বলো। এ জঙ্গলে ডাকাতদের 3টে বড় দল আছে, নাম করা। একেবারে পূব মুখে তিলক সর্দারের দল। তিলক জাতে বিহারি। তার দলের লোক ইদানিং অনেক কমে গেছে। কোম্পানির আমল থেকেই পাইকের কাজে লেগে গেছে। আসলে তিলক ঠগি। আচমকা লোকের গলায় মোমে দেওয়া দড়ির ফাঁস লাগিয়ে হত্যা করে। বর্ধমানের কাছাকাছি আছে ফটিকচরণের দল। সংখ্যায় অনেক। এদের দলই কয়েকজন আছে হাতে বেঁটে লাঠি, অসম্ভব ক্ষিপ্রতায় সেই লাঠি ঘুরিয়ে পথিকের পায়ের উপর ছুঁড়ে দেয় তার। অব্যর্থ লক্ষ্য। পায়ের হাড় ভেঙে লোকটা সেই যে মাটিতে লুটিয়ে পড়ে, নিজের শক্তিতে আর কোনো দিনই উঠতে পারে না। চিরজীবনের মতন খোঁড়া হয়ে যায়। দুটো দলেরই একটা বড় অসুবিধা, অনেক লোক একসঙ্গে এলে তখনই এরা মুশকিলে পড়ে যায়। মোম লাগানো দড়ির ফাঁস আর বেঁটে লাঠি এত লোকের বেলা কার্যকরী হয় না। এ বিষয়ে তারার দলের সুবিধা অনেক বেশি। 3টে দল, কিন্তু একজনের সঙ্গে আরেকজনের কোনো যোগাযোগ নেই। নিজের নিজের এলাকায় সবাই স্বাধীন, কেউ কোনোদিন কারো সঙ্গে দেখা করে না। তারা প্রথম যেন এই নিয়মেরই ব্যতিক্রম ঘটাতে চাইছে। সেই জন্যই আশ্চর্য হয়ে গিয়েছিল নিধি। লোক গিয়ে কি বলবে? একটা চিঠি দেব, সেটা নিয়ে আসবে।
দুজনকে আমার সঙ্গে দেখা করার চিঠি। দেখা করবে তোমার সঙ্গে? দেখা করা না করা তাদের ইচ্ছে। কি জানি, ওরা যদি ভাবে আমরাই বা কেন যাব, বরং তারাই আসুক আমাদের কাছে, তখন? না, তা হয়তো ভাববে না, কারণ আমি মেয়ে ছেলে। আমার মনে হয় ওরা আসতে কোনো দ্বিধা করবে না। তুমি বুঝছো না, এই সময় আমাদের একজোট হতে হবে। কোম্পানি লোকেরা যেমন আমাদের উচ্ছেদ করতে বদ্ধপরিকর, তেমনি আমাদেরও বাঁচবার পথ খুঁজতে হবে। তারা জন্মেজয়কে দিয়ে দুটো চিঠি লেখালো। 2 লাইনের চিঠি, তলায় নাম নেই, শুধু দলের প্রতীক চিহ্ন। দলের দুজন রণপা চড়ে দুদিকে বেরিয়ে গেল। চিঠিতে লেখা ছিল, সামনের শনিবার বাসুলির মন্দিরের চাতালে 3 জনের সভা বসবে। সভার উদ্দেশ্য নরিশ সাহেবের ইস্তেহারের বিষয়ে আলোচনা করা। পরের দিনে চর দুজন ফিরে এলো। সংবাদ শুভ। তিলক আর ফটিক দুজনেই আসতে রাজি। তারা ঠিক করলো সভায় সবাইয়ের থাকার কোনো প্রয়োজন নেই, তারা ছাড়া দলের আর বাকি চাইরা থাকবে। এ কথাও দলের দুজনকে বলে দিল, যেন জঙ্গলের পূব পশ্চিম দিকে তারা অপেক্ষা করে। তিলক আর ফটিকচরণকে অভ্যর্থনা করে নিয়ে তারা আসবে। অন্ধকার রাত, চাঁদ উঠবে একেবারে শেষের দিকে। মন্দিরের চাতালের দুপাশে দুটো মশাল জ্বালাবার ব্যবস্থা। সবার শেষে আহারাদির ব্যবস্থা, ভাত আর পাঁঠার মাংস, শেষ পাতে চালতার অম্বল। তিলক বিহারী মিষ্টির ভক্ত, তাই বোঁদেও রাখতে হলো। শিয়াল ডাকার সঙ্গে সঙ্গেই তিলক এসে হাজির, ঘোড়ার পিঠে। তার সঙ্গে দলের দুজন, বোধহয় পরামর্শদাতা। অনেকক্ষণ কাটল, ফটিকের দেখা নেই। অভ্যর্থনার জন্য যাকে পাঠানো হয়েছিল সে ফিরে এলো। তারা চাতালের উপর তিলকের পাশেই বসেছিল। তিলকদের দিকে চেয়ে সে বলল, আসবে বলে তো কথা দিয়েছিল ফটিকচরণ, বিপদ আপদ হলো না তো? আরে রাখো দেখি, বিপদ আপদ সত্তরের হোক। অন্ধকারে ভারী কণ্ঠস্বরে তারা আর তিলক দুজনেই একটু চমকে উঠল। ঝোপের পাশ থেকে লাঠি হাতে এক মূর্তি এগিয়ে এলো। দুপায়ে ন্যাকড়ার ফালি, তাতে রক্তের ছোপ, সারা মুখে কালো কালো দাগ। লোকটা সিঁড়ির ধাপে এসে বসে পড়ল, বলল, আমি ফটিকচরণ, আসতে সামান্য দেরি হয়ে গেল। এ কি, এই অবস্থা কি করে হলো? অবস্থা আমাকেই করতে হলো। পুলিশের চর ঘুরছে এখানে ওখানে। ওই কে তাদের খবর দিয়েছে মার্শাল সাহেবের দুটো পা নাকি আমি জন্মের মতো খোঁড়া করে দিয়েছি, তাই এই রাজবেশ ধারণ করতে হলো। ন্যাকড়া খুলে মুখের দাগগুলো মুছে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তারার দিকে তাকিয়ে ফটিক বলল, আদেশ করো তারা মাই, আমাকে তলব করেছ কেন? ফটিক উঠে তিলকের পাশে গিয়ে বসল। তারা নারিশ সাহেবের ইস্তেহারের কথাটা দুজনকে শোনালো। দুজনেই এর আগে শুনেছে। ফটিক আরো গোপন কথা বলল, এই আর কি, শুনলাম নতুন লাট হয়েছে বেন্টিং সাহেব, কলকাতার লাট। তামাতুলসী হাতে নিয়ে বুঝি প্রতিজ্ঞা করেছে দেশ থেকে ডাকাতদের উচ্ছেদ করবে। আমরা নাকি দেশে অশান্তির সৃষ্টি করছি। লাটের আবার এক চেলা জুটেছে, স্লিম্যান। চেলা? তো চেলা ছাড়া আর কি, নিজের তো অত সময় নেই, তাই চোর ডাকাত খতম করার ভার দিয়েছে ওই চেলাটির ওপর। তিলক এতক্ষণে বলল, তা শ্রীমান কি করে খতম করবে আমাদের? শ্রীমান নয় গো, শ্রীমান নয়, স্লিম্যান। ওই পাইক বরকন্দাজ নিয়ে নাকি ঘেরাও করবে দুর্গাপুরের জঙ্গল, একটি প্রাণীকেও রেহাই দেবে না। হ্যাঁ, একটা মতলব ঠিক করার জন্যই তোমাদের ডেকেছি। এত বড় জঙ্গল ঘেরাও করা তো আর মুখের কথা নয়। কোম্পানির কাছে এত লোকও নেই, তবে আমাদের খুব সাবধানে থাকতে হবে। ফাঁদে ফেলার চেষ্টা নিশ্চয়ই করবে। ফাঁদে ফেলবে কি করে? আমরা কি চিড়ি আছে চট করে ধরা দেব? আমাদের ফাঁদ হচ্ছে টাকার তোড়া। হ্যাঁ, ওই টাকার লোভ দেখিয়ে না ধরার চেষ্টা করে। তার মানে? মানে হয়তো বিধবা সেজে কোম্পানির লোক তীর্থযাত্রার ভান করে এই পথ দিয়ে হাঁটবে।
আমরা ঝাঁপিয়ে পড়লেই থান কাপড়ের তলা থেকে বন্দুক বের করবে, ঝোপঝাড় থেকে দলে দলে সিপাহী আমাদের ঘিরে ধরবে। আচ্ছা, তাহলে উপায়? এই, উপায় উপায় হচ্ছে যখনই লোক জানিয়ে এ পথ দিয়ে কেউ যাবে তখনই সাবধান। লোক জানিয়ে মানে টাকা নিয়ে অসহায় লোক যাচ্ছে এমন একটা কথা লোকের মুখে যদি রাষ্ট্র করে দেয় যাতে আমাদের কানে আসে, তাহলেই বুঝতে হবে ভিতরে গলদ আছে। মস্ত বড় গলদ। তাদের আক্রমণ না করাটাই তখন বুদ্ধির কাজ হবে। বোঝা গেল? কাজের কথা শোনো, তোমরা দুজন দুদিকে আছো, আমি মাঝখানে। যদি গোলমাল হয় তো তোমরাই আগে টের পাবে। এমন একটা ব্যবস্থা করো যাতে গোলমালের আভাস পেলেই আমাকে খবরটা দিতে পারো। একজন যদি বিপদে পড়ে তাহলে দলবল নিয়ে আমরা দুজন এগিয়ে যাব তার সাহায্য করতে। খুব ভালো কথা। আমরাও একজোট হব। তেমন কিছু হলে তারা মা, আমি তোমাকে খবর দেব। হ্যাঁ, তুমি খবর দেবে ফটিককে। দেখি দেখি কোম্পানির কি সাধ্যি আমাদের শেষ করে। মাঝরাতের পর সভা শেষ হলো। তিলক আর ফটিক দুজনে দুদিকে চলে গেল। দুজনেরই রনপা ছিল, তাই যেতে দেরি হলো না। তারা নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। বিছানায় শুলো সে, কিন্তু তার চোখে ঘুম এলো না। শুয়ে শুয়ে এক মনে চিন্তা করতে লাগলো সে। বড় কম ভাবনার কথা নয়। সমস্ত দলের নিরাপত্তার ভার এখন আমার উপর। মঙ্গল অমঙ্গল সব চিন্তা আমাকেই করতে হবে। কালু সর্দার তার দলবলকে আমারই হাতে তুলে দিয়ে গেছে। কোম্পানির কর্তারা কোনোদিনই আমাদের ভালো চোখে দেখেনি। এভাবে টাকা পয়সা লুটতরাজ করলে কেই বা দেখে। কিন্তু মা বাসুলি জানেন টাকা পয়সা লুট করেছি বটে, কিন্তু নিজের দলের জন্য সেই টাকা পয়সার আর কতটুকু খরচ করেছি? বেশিরভাগই আশপাশের গাঁয়ের লোকদের জন্য খরচ করেছি। তাদের ক্ষুধা মিটিয়েছি, পরনের কাপড় চোপড় দিয়েছি, শীতের সময় গরম জামা কাপড় বিলি করেছি। জমিদাররা যা করেনি, ইংরেজ সরকার যা করেনি, আমরা তাই করেছি। ভাবতে ভাবতেই এক সময় তারা ঘুমে অচেতন হয়ে পড়ল। দিন 15-20 একেবারে চুপচাপ। লোকজন পথ চলা বুঝি বন্ধই করে দিল। যে দু একজন গেল তারা মোটেই লোভনীয় শিকার নয়, একেবারে নিঃসম্বল পথিক। শহরের দিকে চলেছে চাকরির সন্ধানে। বসে বসে দলের লোকেদের শরীরে প্রায় মরচে ধরার জোগাড়। হঠাৎ একদিন খবর এলো। খবর আনলো কানা নফর। নফর দু চোখেই দেখতে পায়, বরং একটু বেশি দেখে। কি একটা গাছের আঠা মাখিয়ে মাঝে মাঝে চোখের পাতা দুটো বেমালুম জুড়ে দেয়। খুব কাছের লোকও টের পায় না, ভাবে বেচারি দৃষ্টিহীন। নফর খবর আনলো খাস ইংরেজের তাঁবু থেকে। এখান থেকে মাইল 5 দূরে রানী সায়র, লোকে বলে রানীর বিল। এই বিলের ধারে শীতকালে হরেক রকমের পাখি আসে। কোথা থেকে আসে কে জানে। এখানকার লোকেরা সব পাখির নামও জানে না। পাখি শিকারের লোভে শহর থেকে ছোকরা সাহেবেরা এখানে আসে। বিলের পাশে তাঁবু ফেলে। 5-7 দিন কাটিয়ে যায়, পাখি মারে। নিজেরাই পালক ছাড়িয়ে আগুনের ঝলসে খেয়ে ফেলে। নফর খবর দিল, মা, এবারে প্রায় জনা 5 সাহেবে এসে, সঙ্গে 100-100 বন্দুক। কোন রকমে বন্দুকগুলো হাত করতে পারলেই কাজ হয়। একটা উপায় বাতলে দাও তারা মা, বন্দুক কটা তোমাদের এনে দিই। তবে কাজটা কিন্তু বেশ কঠিন মা। দিনের বেলা বন্দুকগুলা তারা তো কাছে কাছে রাখেই, রাত্রির বেলা আবার শোয়ার সময় মাথার কাছে তাঁবুর হুকে বন্দুকগুলা টাঙায় রাখে। ইংরেজদের খান সামার সঙ্গে কথা বলে এই খবরটা জোগাড় করেছি মা। তুমি একটা উপায় বাতলে দাও মা, একটা কিছু উপায় করো। আচ্ছা নফর, তুমি দুপুরের দিকে একবার আমার সঙ্গে দেখা করো, আমি একটু চিন্তা করে দেখি। দুপুরের দিকে নফর এসে আবার দাঁড়ালো। নফরকে কাছে ডেকে ফিসফিস করে কিছুক্ষণ ধরে পরামর্শ দিল তারা। আর তা শোনার পরেই তার মুখে হাসি ফুটে উঠল। নফর হেসে বলল, ঠিক আছে তারা মা, ঠিক আছে। আমি কাল ভোরেই সাহেবদের তাঁবুতে একবার যাব।
যদি কাজটা হাসিল করতে পারি তাহলে দিনু আর নিধিরে কয়ে যাব, ওরা যেন তৈরি থাকে। পরের দিন ভোরে নফর যখন তাঁবুর কাছে গিয়ে দাঁড়ালো, তখন তার সঙ্গে কানা ভিখিরির সাজ, হাতে খঞ্জনি। সাহেবরা গোল হয়ে তাঁবুর সামনে মাঠের ওপরে বসে বন্দুক পরিষ্কার করছিল। নফরকে দেখতে পেয়ে একজন বলল, হ্যাঁ সাধু, একটা গান শোনাও তো, ভালো গান, ওই রাধা কৃষ্ণ গান। রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে, রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে, রাধা সঙ্গে সঙ্গে খঞ্জনিতে ঘা দিয়ে রাধা কীর্তন শুরু করে দিল সে। গোবিন্দ, নফরের রাধা গলা চমৎকার, গোবিন্দ, যেমন মিষ্টি তেমনই সুরেলা। সাহেবরা না বুঝলেও তালে তালে মাথা নাড়াতে লাগলো। গানের শেষে কাঁধের থলি বাড়িয়ে দিল নফর। খানসামা তাতে আলু, বেগুন, চাল ইত্যাদি ঢেলে দিল। নফরের কিন্তু যাবার নাম নেই। সে বরং চেপে সাহেবদের সামনে গিয়ে বসল, বলল, হ্যাঁ সাহেব, বলছি তোমরা জল আনো কোথা থেকে গো? কোথাকার জল খাও? কেন? না, কইছিলাম যে চারিদিকে যা মহামারী শুরু হয়েছে, মায়ের দয়া, তাই জিজ্ঞাসা করছি আর কি। সাহেবরা কথাটা ঠিক বুঝতে পারল না। পাশে দাঁড়ানো খানসামাকে মানে জিজ্ঞাসা করল। খানসামা বুঝিয়ে দিল, মায়ের দয়া মানে বসন্ত। এই রোগটাকে সাহেবরা জমের চেয়েও ভয় করে। প্রাণে বাঁচাই এই রোগে দুষ্কর, বাঁচলেও মুখের এমন অবস্থা হয় রীতিমতো ভীতিপ্রদ। এই বিল থেকেই জল আনি, আগুনে গরম করে পান করি। হ্যাঁ, বলো কি সাহেব, এই বিল থেকেই? হ্যাঁ, কি হইল? হা ভগবান, আর কি হইল? বছর তিনেক আগে এখানকার জল খেয়ে এই জমিদারের পুরো বরকন্দাজের দল একেবারে খতম। জল ফুটিয়ে গেলে হবে না সাহেব, একেবারে হবেনি। অন্য জায়গা থেকে জল আনার ব্যবস্থা করো। সাহেবরা ভীষণ মুশকিলে পড়ল। কাছাকাছি কোনো বড় জলাশয় নেই। দু একটা যা পুকুর আছে তাদের অবস্থা আরও শোচনীয়। শীতকালে শুকনো খটখট করছে। আমি একটা কাজ করতে পারি সাহেব, তবে বেশি দিন কিন্তু পারবো নি, এটা কই দিলুম। কি কাজ? আমি ওই যে গায়ে থাকি আর কি, সেইখানে এক প্রকাণ্ড ইদারা আছে বুঝলেন, তার জল গরম করে এনে দিতে পারি। তবে তার জন্য পয়সা চাই কিন্তু আমার। হ্যাঁ, তবে দিন তিনেকের বেশি কিন্তু আমি দিতে পারবো না। ঠিক আছে, পাবে পয়সা। দিন তিনেক তুমি নিয়ে এসো, তার চেয়ে বেশি দিন আমরাও থাকবো না। শিকার মাথায় থাক। তাই ব্যবস্থা হলো। বাঁকের দুধারে কলসি বসিয়ে মুখে কলা পাতা ঢাকা দিয়ে নফর সাহেবদের জন্য পানীয় জল এনে দিয়ে পরিশ্রমের মূল্য নিল। তারপরের ব্যাপারটা খুবই সহজ। রাতের অন্ধকারে মুখে কালি মেখে দিনু, নিধি আর কয়েকজন তাঁবুতে এসে ঢুকল। খানসামা বাইরেই ঘুমোচ্ছিল। তারই কাপড় দিয়ে নফর তার মুখ, হাত, পা বেঁধে ফেলল। জল পান করে সাহেবরা বেহুশ। সন্ডামার্কা কয়েকজন লোক তাঁবুতে ঢুকতেই একবার চোখ মেলেও দেখল না। কয়েক মুহূর্তের মধ্যে তারার অনুচরেরা সবকটা বন্দুক বগল দাবা করে বেরিয়ে এলো সেখান থেকে। শুধু বন্দুক নয়, টেবিলের ওপর কার্তুজের বাক্স ছিল, সেগুলো আনতেও ভুল হলো না। তারা ভীষণ খুশি। বিনা রক্তপাতে তার মতলব হাসিল হয়েছে বলে নয়, দলের শক্তি অনেক বেড়ে যাবে এই 6টা বন্দুক পেয়ে। এতদিন তারার ভয় ছিল খুব ভারী একটা দল প্রচুর বন্দুক নিয়ে এ পথে এলে তাদের মোকাবিলা করতে একটু অসুবিধাই হয়, ফলে সম্ভব হতো না বলেই কৌশলের আশ্রয় নিতে হতো। কিন্তু এবার আর সেই ভয় নেই। তখন তারা একটা খবর পেল, ইংরেজ সিপাহীদের হাতে তিলক সর্দার ধরা পড়েছে। সংবাদ দিল দলেরই একজন। তিলক সর্দারের আস্তানার মাইল দুয়েকের মধ্যে ইংরেজ কালেক্টরের তাঁবু পড়েছিল। সঙ্গে সিপাহী বরকন্দাজ অনেক ছিল। তিলক টের পায়নি। সবাই চাষার ছদ্মবেশে ঘোরাফেরা করছিল। কালেক্টর সাহেব চাঁদনি রাতে ঘোড়ার ওপর চড়ে এদিক ওদিক বেড়াচ্ছিল। তিলকও ওত পেতেছিল।
সে ভেবেছিল লোকটাকে ঘায়েল করতে পারলেই টাকা পয়সা বেশ কিছু পাওয়া যাবে। সাহেবরা কোথায় টাকা রাখে তিলকের জানা। কোমর বন্ধের মধ্যে পকেট থাকে, সেখানেই সব কিছু। এমনকি রাত্রে শোবার সময়ও সাহেবরা কোমর বন্ধ করে না। কালেক্টর সাহেব একটা বাঁশের বাঁশি বের করে ফুঁ দিচ্ছিল। আকাশে বাতাসে মিষ্টি একটা সুর। ঝোপের আড়ালে বসে তিলক দড়ির ফাঁস ঠিক করে নিয়েছিল। সাহেব কাজ বরাবর আসতেই দড়িটা মাথার ওপর ঘুরিয়ে ছুঁড়ে দিয়েছিল। তিলকের পরাত। এই পর্যন্ত কোনোদিন সে লক্ষ্যভ্রষ্ট হয়নি। সবাই বলে তিলকের ফাঁসে মাছি পর্যন্ত আটকে যায়, কিন্তু সাহেব যেন দড়ির গন্ধ পেয়েছিল। সঙ্গে সঙ্গে ঘোড়ার ঘাট জড়িয়ে সোজা হয়ে শুয়ে পড়েছিল। দড়িটা চাবুকের মতন সপাত করে পিঠের ওপর এসে পড়েছিল। পলকের মধ্যে দড়িটা টেনে নিয়ে তিলক দ্বিতীয়বার ছোড়বার জন্য তৈরি হবার আগেই বিপদ ঘটেছিল। ঘোড়ার পিঠে শুয়ে শুয়েই সাহেব অপূর্ব সুরে বাঁশি বাজাতে শুরু করেছিল, আর দড়ি হাতে করে তিলক সর্দার পাথরের মতন দাঁড়িয়ে পড়েছিল। আশেপাশের গাছপালার পিছন থেকে ছুটে এসেছিল অন্তত 50 জন সিপাহী, সকলের হাতে উদ্যত বন্দুক। তিলকের দম নেবার পর্যন্ত সময় দেয়নি। পিঠে বুকে বন্দুক ঠেকিয়ে তাকে হাঁটিয়ে তাঁবুর মধ্যে নিয়ে ঢুকিয়েছিল। দলের আর সবাই কোথায় ছিল? অনেকেই শিকারের খোঁজে এদিক ওদিক ঘুরছিল। কয়েকজন কাছাকাছি ছিল, কিন্তু অতগুলো বন্দুকের সামনে কি করবে? তারপর সর্দারকে 6 টাকা গরুর গাড়িতে চাপিয়ে শহরের দিকে নিয়ে চলে গেল। দলের সব লোক এদিকে ওদিকে ছিটকে পড়ল। জন 10 এখনো আছে, কিন্তু মুন্ডু ছাড়া ধর আর কি করবে বলো? চুপচাপ বসে রয়েছে। ভীষণ চিন্তিত হয়ে উঠল তারা। কোনো উত্তর দিল না। আরেকটা খবর পেয়েছি। কি? সাহেবটা কালেক্টর নয়, অন্য কি একটা নাম। বুঝেছি, ওই হচ্ছে শ্রীমান। চিরিমান নয়, স্লিমান। সে আবার কে? লাট সাহেবের লোক, আমাদের খতম করার প্রতিজ্ঞা করেছে। তিলক সর্দার গেল, বাকি রইলাম আমি আর ফটিকচরণ। এইবার থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে তারা মা। কিছুদিন না হয় চুপচাপ বসে থাকবো। শিকারের লোভ করে দরকার নাই, কিন্তু কোম্পানি কি ফাঁদ পেতে রাখবে এটা তো বলা যায় না। সত্যি এখন কিছুদিন গা ঢাকা দিয়ে থাকাই ভালো। দলের যারা নিজেদের গায়ে ফিরে যেতে চায়, যাক, দরকার হলে ডেকে নেব। এখন আমাদের কিছুদিন চুপচাপ থেকে সাহেবদের হালচাল লক্ষ্য করে যাওয়া উচিত। একজনকে যখন ধরেছে, তখন মনে হয় ওরা এদিকেও জাল বিছোবার চেষ্টা করবে। কিন্তু চুপচাপ বসে থাকতে পারল না তারা। লোকে তাকে বসে থাকতে দিল না। দিন কুড়ি পরেই তারা বাসুলির মন্দির থেকে পুজো সেরে বাইরে এসে চমকে গেল। মন্দিরের সিঁড়ির সামনে 30 লোক, অস্থি চর্মসার চেহারা, কটুরাগত চোখ, পথশ্রমে যেন ধুঁকছে। তারাকে দেখেই সবাই মাটির ওপর লুটিয়ে পড়ল। মা একটু কিছু বাঁচাও মা, খাবার খাইনি মা, একটু দেখো মা। কে তোমরা? আমরা রায়পুরের চাষি মা। 5 কোষ পথ হেঁটে তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? তোমার নাম শুনেছি, তুমি গরিবের মা। জমিদার আমাদের ক্ষেতের ফসল সব নিজের গোলায় আটকে রেখেছে। চালের মন 2 টাকা, কি করে আমরা বাঁচবো মা বলো? জমিদারের কাছে কে বলো তোমরা? বলেছি মা, অনেক বলেছি, উত্তর পেয়েছি। এই দেখো। সামনের কয়েকজন চাষি পিছন ফিরে দাঁড়ালো। তাদের পিঠে চাবুকের রক্তাক্ত দাগ। ইস, এইরকম ভাবে মেরেছে? এ আর কি মা, কত লোককে দিনের পর দিন ঠান্ডা গারদে পুড়ে রেখেছে, পরে দেহগুলো খালের জলে ভাসিয়ে দিয়েছে। জমিদার নয় মা, জমিদার নয়, পিশাচ। ঠিক আছে, তোমরা মাঠে বিশ্রাম করো, আমি দেখি কি করতে পারি। চাষিরা গাছের ছায়ায় বসল। তারা নিধিকে ডেকে তাদের মুড়ি আর গুড় দিতে বলল। দুপুরের দিকে সভা বসল। তারা বলল, এমন নয় তো এরা কার সাজে করে আমাদের বিপদে ফেলতে চায়? কোম্পানি লোকের সঙ্গে এদের যোগ সাজস আছে? না তারা মা, সে ভয় নাই। এরা সবাই আমাদের জানা লোক। মধু, পসা, পোকরে, নিতাই, এরা কতবার উৎসবে এসেছে নেমন্তন্ন খেতে।
কালু সর্দারের আমলে অনেক খবরাখবর এনেছে। তাহলে তো আমাদের সামনে শুধু একটা পথই খোলা আছে। কি পথ? রায়পুরের জমিদারের বাড়ি আক্রমণ করা। খুব ভালো কথা তারা মা। চুপচাপ বসে থেকে থেকে গাগতরে একেবারে বাদ ধরে গেল। তাহলে একটা দিন ঠিক করা যাক। ও আর দিন দেখা দেখি কি আছে, তারা মায়ের কাজ সর্বদাই শুভ কাজ। আর দিন 10 পরেই অমাবস্যা, সেই রাতেই বেরিয়ে পড়া যাবে। কিন্তু একটা কথা আছে। কি কথা? কালু সর্দারের দল কখনো বিনা চিঠিতে ডাকাতি করতে চায় না। আমরা যে যাব সেটা রায়পুরের জমিদারকে চিঠি লিখে আগে জানিয়ে দেব। আগে থেকে জানান দেওয়াটা কি ঠিক হবে? দিনকাল খারাপ, আগের দিনের কথা ছেড়ে দাও। এখন যদি জমিদার কোম্পানির সিপাহীর সাহায্য নেয় তখন কি হবে? তখন যদি বন্দুক নিয়ে সবাই ওঁত পেতে বসে থাকে তখন? যাই হোক, কালু সর্দারের নিয়ম ভাঙতে পারবো না। বিনা চিঠিতে আমাদের দল কোথাও যাবে না। বন্দুক আমাদেরও আছে, ভয়টা কিসের? তাই ঠিক হলো। অমাবস্যার 2 দিন আগে চিঠি যাবে। অমাবস্যার রাত্রে দল গিয়ে ঝাঁপিয়ে পড়বে ওই জমিদার বাড়িতে। তার আগে নিধি আর পরাণ চাষিদের খবর দিয়ে দেবে, তারা যেন তৈরি থাকে। চিঠি লিখবার সময় তারা বলল, কালিতে লিখলে চলবে না, এই দিয়ে লেখো। পাশ থেকে বর্ষার ফলা তুলে নিয়ে আস্তে করে আঙুলে বসিয়ে দিল। ফিনকি দিয়ে রক্তের স্রোত বইতে শুরু করলো। আঙুলটা এগিয়ে দিয়ে তারা বলল, লাল অক্ষরে চিঠি লেখো, জমিদারের পড়তে সুবিধে হবে। ঠিক অমাবস্যার 2 দিন আগে চিঠি নিয়ে পরাণ ছুটল, রনপায়ে ভর দিয়ে। তীরের ফলায় চিঠিটা আটকে ছুঁড়ে দেবে জমিদারের বাড়িতে। সব ঠিক হলো। কাজ শেষ করে পরাণ ফিরে এলো। রায়পুরের জমিদার পতাকি ঘোষাল। যেমন উচ্ছৃঙ্খল স্বভাব, তেমনই দুর্দান্ত প্রকৃতির। প্রজারা দুবেলা তার মরণ কামনা করে। 3 কুলে কেউ নেই। বিয়ের বছর খানেকের মধ্যে স্ত্রী মারা গিয়েছিল। লোকে বলে পতাকি ঘোষালি বিষ খাইয়ে মেরেছিল তার বউকে। তার কি একটা অন্যায় কাজের প্রতিবাদ করেছিল বলে সে খুব ভোরে উঠে পতাকি ঘোষাল ঘোড়ার পিঠে বেড়াতে বের হয়। অর্ধেক জমিদারিটা একবার চক্কর দিয়ে ফেরে। পথের ওপর প্রজার দেখা পেলে সপাসপ তার পিঠে চাবুক চালায়, একেবারে বিনা কারণে। সেদিনও বেরিয়ে বাড়িতে ফেরার মুখে থমকে দাঁড়িয়ে পড়ল সে, ঘোড়া শুদ্ধ। দেউরের ফটকের উপর একটা তীর গাঁথা, তীরের মুখে একটা চিঠি। ঘোড়া থেকে নেমে পতাকি ঘোষাল এক টানে তীরটা উঠিয়ে ফেলল। চিঠিটা পড়তে পড়তে তার 2 চোখ আরক্ত হয়ে উঠল। একজন পাইকের হাতে ঘোড়া ছেড়ে দিয়ে ওপরে নিজের ঘরে এসে ঢুকল সে। কয়েক লাইনের চিঠি, লাল অক্ষরে লেখা। চিঠির কোণে রক্তাক্ত খাঁড়ার চিহ্ন। যথাবিহিত সম্মান পুরস্কার নিবেদন মেহত। আপনার বিশাল ধনসম্পত্তি ও দুর্দান্ত চরিত্রের কথা আমরা অরণ্যবাসী হইয়াও অবগত আছি। 2 কিঞ্চিত খর্ব করার মানুষে আগামী অমাবস্যা রাত্রের 2য় জামে সানুচর আপনার গৃহে পদার্পণ করিবার বাসনা রাখি। আপনি প্রস্তুত থাকিবেন, আমাদের ভক্তিসহ প্রণাম গ্রহণ করিবেন। ইতি বাসুলি মায়ের দাসী তারা। বাসুলি মায়ের দাসী তারা? ঠিক আছে, তুমি কত বড় বাসুলি মায়ের দাসী আমিও দেখে নিচ্ছি। মেয়ে ছেলের এত বার ভালো নয়। অমাবস্যার 2য় জাম। অমাবস্যা হচ্ছে কাল, হাতে সময়ও কম। দুপুরের মধ্যেই পতাকি ঘোষাল জমিদারির পর পাইক বরকন্দাজদের ডেকে পাঠালো। শোনো সবাই, এই জমিদারির ইমান রাখার ভার তোমাদের ওপর। ডাকাত চিঠি দিয়ে শাসিয়েছে আমার ধন সম্পত্তি লুট করবে, বেইজ্জত করবে। তোমাদের কি মত তোমরা বলো। সর্দার পাইকরা হাতে লাঠি তুলে চেঁচিয়ে উঠল, না, আমাদের জ্ঞান থাকতে আমরা তা হতে দেব না। হ্যাঁ জমিদার মশাই, আমরা সব করতে পারি। হ্যাঁ আমরা মরে যাব, তাও মরে যাব, আমরা জীবন হ্যাঁ, হুজুর, আপনি নিশ্চিন্তে থাকুন হুজুর, আমাদের উপর হবে না ভার আপনার। যখন দিয়েছেন, আমরা আপনার পালন করবই, দায়িত্ব আমরা পালন করব। কাল মাঝরাতে ওরা হানা দেবে, সম্ভবত জমিদার বাড়ি আক্রমণ করবে। তোমরা সবাই তা সরকি বর্ষা নিয়ে জমিদার বাড়ি ঘিরে থাকবে। ওপরের বারান্দায় আমি নিচে থাকবো বন্দুক নিয়ে, কিন্তু বরকন্দাজ রাখবো একেবারে জমিদারিতে ঢোকবার মুখে। প্রথমে তারা বাধা দেবে। অবশ্য ডাকাতরা খুব চালাক।
হঠাৎ কোন দিক দিয়ে যে আসে কিছু বলা যায় না। কিন্তু শোনো, আমাদের সব দিক থেকে হুঁশিয়ার থাকতে হবে, সবাই সব দিকে হুঁশিয়ার থাকবে। আবার সর্দাররা লাঠি তুলে নিরাপত্তার প্রতিশ্রুতি দিল। সমস্ত ব্যবস্থা ঠিক হয়ে গেল। পতাকি ঘোষাল একরকম নিশ্চিন্ত। বললেন, ডাকাতদের সাধ্য নেই যে তারা আমার জমিদারিতে ঢোকে। 3 পুরুষে আমাদের এলাকায় কোনোদিন ডাকাতি হয়নি, কেউ সাহস করেনি মাথা গলাতে। এবার দেখা যাক এই বাঁশুড়ির তাসের কতটা বিক্রম। পরের দিন ঠিক 3টে নাগাদ পাইক বরকন্দাজরা চমকে দেখল অনেক দূরে ধুলো উড়িয়ে এক ঘোড়সওয়ার তীর বেগে আসছে। পতাকি ঘোষাল লোহার আলমারি খুলে দামি অলংকারগুলো একবার মিলিয়ে নিচ্ছিল। পাইকদের চিৎকার শুনে তাড়াতাড়ি আলমারি বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালো সে। ততক্ষণে ঘোড়সওয়ার অনেকটা কাছে এগিয়ে এসে মাথার টুপি খুলে হাত নেড়ে কি যেন বলছে। প্রখর রৌদ্রে ঘোড়সওয়ারের সুগৌর রং দেখে বোঝা গেল লোকটা ইংরেজ। পাইক বরকন্দাজরা তাদের হাতের অস্ত্র উদ্যত করে রেখেছিল। পতাকির আদেশে সবাই সরে দাঁড়ালো। ঘোড়সওয়ার ফটক পার হয়ে উঠানে এসে ঘোড়া থেকে নেমে পড়ল। পতাকি ঘোষালো সিঁড়ি দিয়ে নেমে উঠোনে এসে দাঁড়িয়েছে। ঘোড়সওয়ার টুপিটা বুকের কাছে রেখে অভিবাদন করল। আপনি কি রায়পুরের জমিনদার? আগে হ্যাঁ সাহেব। আমি কলভিন, মহামান্য ইংরেজ বাহাদুরের সৈন্য বিভাগের লোক। আপনার কাছে কিছু সাহায্য প্রার্থনার জন্য আসিয়াছি। হ্যাঁ বলুন। দুর্গাপুর জঙ্গল ডাকাতদের আস্তানা, তা নিশ্চয়ই আপনি জানেন। এই ডাকাতরা মাঝে মাঝে আশেপাশের লোকেদের শান্তি নষ্ট করে, পথচারীর প্রাণনাশ করে তাদের সর্বস্ব লুট করে। আজ আমরা ডাকাতদের একটি দলকে গ্রেপ্তার করিতে চাই। খোঁজ পাইয়াছি তাহারা আপনার জমিদারির দিকেই আসিতেছে। আমি আগেই খবর পেয়েছি ডাকাতরা আমার এখানেই হামলা করতে আসবে, মানে চিঠি দিয়ে তাই জানিয়েছে তারা। বলছিলাম, আপনারা কি তাদের গ্রেপ্তার করেছেন? হ্যাঁ প্রায়, তবে তাহারা দলে ভীষণ ভারী। আমাদের সৈন্য সংখ্যায় কিছু অল্প, লড়াই হইলে কি হইবে বলা যায় না, তাই আমাদের দলপতি আমাকে আপনার কাছে পাঠাইলেন। আপনি আপনার লোক দিয়া আমাদের সাহায্য করুন। আরে নিশ্চয় নিশ্চয়, এ আবার একটা কথা হলো। আরে এতে তো আমারই লাভ। দলটাকে জব্দ করবার জন্য আমিও লোক তৈরি রেখেছিলাম। কথার শেষে পতাকি দুহাতে তালি বাজাল। সঙ্গে সঙ্গেই বল্লমধারী একজন পাইক এসে দুহাত জোর করে নমস্কার করল। এই শোনো, জোনা 10 পাইক এখানে রেখে বাকি সবাইকে নিয়ে সাহেবের সঙ্গে চলে যাও। কারণ যে ডাকাতের দলের আজ রাতে এখানে আসার কথা, তাদের ইংরেজ সরকারের লোক আগেই আটকাতে চাইছে। তোমরা তাদের সাহায্য করবে। পাইক আবারও নমস্কার করে দলের মধ্যে গিয়ে দাঁড়ালো। সাহেব ঘোড়ার পিঠে উঠতেই তার পিছন পিছন সবাই দল বেঁধে অনুসরণ করল। তারা পথের বাঁকে না মিলিয়ে যাওয়া পর্যন্ত পতাকি ঘোষাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সেটা। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে নিজের মনে একচোট হেসে নিয়ে বলল, ষাঁড়ের শত্রু বাঘে মারুক, মাঝখান থেকে আমি বেঁচে যাব। নিশ্চিন্ত মনে নিজের ঘরে ঢুকে এলো পতাকি ঘোষাল। মাঝরাতের একটু পরেই পতাকির ঘুমটা ভেঙে যায়। বাইরে দারুণ একটা হট্টগোল। চেয়ে দেখল মশালের আলোয় আকাশ লাল হয়ে উঠেছে। একবার মনে ভাবলো সে তার বরকন্দাজরা বোধহয় ডাকাতের সাহায্য করে ফিরছে, কিন্তু তারপরেই জয়ধ্বনির ভাষা শুনে চমকে উঠল। বিছানা থেকে উঠে বাইরে এসে দাঁড়ালো পতাকি। দুপাশে বর্ষাধারী দুজন ডাকাত, মাঝখানে খুব কম বয়সী একটা মেয়ে। মস্ত বড় সিঁদুরের টিপ তার কপালে, এলো খোঁপা, চওড়া লাল পাড় শাড়ি কাঁচকোমর করে বাঁধা, হাতে বন্দুক। বন্দুক ঠিক পতাকির বুকের দিকে উদ্যত। কে কে তোমরা? বাঁশুলি মায়ের দাসী, এরাও মায়ের অনুচর। কে চাই আমার কাছে? তোমার ঘোলা ঘরের চাবি। তারা বন্দুক আরো এগিয়ে আনলো। তাহলে আর আমার দোষ নেই, ভেবেছিলাম বিনা রক্তপাতি কাজ হবে। 1, 2, 3 বলবো, এর মধ্যে যদি চাবি না পাই
তাহলে ঘোড়া টিপতে বাধ্য হব। পতাকি আর দ্বিরুক্ত না করে কোমরে বাঁধা চাবির গোছাটা ফেলে দিয়ে বলল, লাল সুতো বাঁধা বড় চাবিটা। কিন্তু তারা বন্দুক সরালো না, মুখও ঘোরালো না। পতাকির দিকে চোখ রেখেই বলল, দিনু, চাবিটা তুলে নিয়ে চলে যাও। আমরা এখানে রইলাম। যদি ভুল চাবি দিয়ে থাকে খবর দিও। পাষণ্ডকে এক গুলিতে নিকেশ করে দেব। দিনু নিচু হয়ে চাবির থোকা কুড়িয়ে নিয়ে ছুটে নিচে নেমে গেল। দিনুর জায়গায় আরেকজন বল্লমধারী এসে দাঁড়ালো। মিনিট 20 পরেই বাইরে দারুণ চিৎকার শুনতে পাওয়া গেল, অনেকগুলো কণ্ঠের সম্মিলিত চিৎকার। তারা বুঝতে পারল গায়ের লোকেরা ধান নিয়ে যাচ্ছে গুদাম থেকে। তাদের আগেই বলে রাখা হয়েছিল, পাছে কেউ তাদের চিনতে পারে, তাই সবাইকে মুখে কালি ঝুলি মেখে আসতে বলা হয়েছিল। তারা তাই করেছে। পতাকি ঘোষালের পাইকরা তাদের দেখে চিনতে পারবে এমন ভরসা কম। তাছাড়া কিছু পাইক আহত হয়েছে, বাকি সবাইকে বেঁধে এক জায়গায় ফেলে রেখেছে ডাকাতরা। গায়ের চাষিদের চেনবার সুযোগও তাদের নেই। আওয়াজটা একেবারে মিলিয়ে যেতেই তারা বলল, এবার জমিদারের ব্যবস্থা করো। দুজন লোক দুদিক থেকে এগিয়ে এসে মোটা দড়ি দিয়ে পতাকিকে আষ্টে পৃষ্ঠে বাঁধল। তারপর তাকে টানতে টানতে শোবার ঘরে এনে পালঙ্কের পায়ার সঙ্গে মোক্ষম ভাবে বাঁধল। তার পরনের ধুতির কিছুটা খুলে মুখে গুজে দিল, যাতে সহজে চেঁচাতে না পারে। বাঁধা ছাঁদা শেষে ডাকাতদের দলের একজন এগিয়ে গিয়ে বলল, নাম হয় কর্তা, কেমন সাহেব সেজেছিলাম বলুন? হ্যাঁ, একেবারে খাস ইংরেজ। পতাকি দুটো চোখ বিস্ফারিত করে শুধু চেয়ে রইল। মুখ বাঁধা না থাকলে বোধহয় বিস্ময়ে চেঁচিয়েই উঠত সে। তারাকে মাঝখানে নিয়ে দলটা দেউরি পার হয়ে গেল। পতাকি অনেক চেষ্টা করেও বাঁধন খুলতে পারল না। সে কেবল একটা কথা ভেবে আশ্চর্য হলো, আমি বুঝে পাচ্ছি না, বাড়িতে এত সোনা দানা মোহর জহরা থাকতে ডাকাতের ধানের গোলার উপর লোভ কেন? সম্ভবত খাবার নেই। পয়সা দিলেই বা ডাকাতদের কে ধান বিক্রি করবে? কিন্তু হায় হায়, চালের দর 2 টাকা মন উঠেছে, আরো হয়তো কিছু উঠতো। কলকাতায় চালান দিতে পারলে বেশ লাভ হতো। আমার একেবারে সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। জয় তারা মাইকি জয়, জয় তারা মাইকি জয়, জয় তারা মাইকি জয়। এদিকে রায়পুরের চাষিরা 2 হাত তুলে তারার জয়ধ্বনি করতে লাগলো। তারা তাদেরকে বোঝালো, খুব সাবধান। এমন ভান করবে যেন এখনো তোমরা অভাবগ্রস্ত। জমিদারের কাছে দরবার করবে, না হলেই তোমাদের সন্দেহ করবে। জানতে পারলে অত্যাচারের শেষ থাকবে না। চাষিরা নিজেদের বাড়িতে ফিরে গেল। তারপর দিন করিয়ে আবার সব চুপচাপ। এ পথ দিয়ে লোক চলাচল বেশ কমে গেল। মনে হলো ইংরেজরা সবাইকে সাবধান করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে পথের বিপদের কথা। হয়তো এমন কথাও বলেছে শীঘ্রই এ সমস্ত জঞ্জাল দূর করে দেবে, ডাকাতদের সম্পূর্ণরূপে সাহায্য করবে। তারপর এসব পথ দিয়ে লোকেরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। কিন্তু কিছুদিন পরেই আরেক দুঃসংবাদ এলো। তারা ঘুমাচ্ছিল, হঠাৎ দরজায় শব্দ। তার ঘুম খুব সজাগ। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ল তারা। দরজার ওপারে দিনু। কি খবর দিনু? বড় খারাপ খবর মা। এসো, ভেতরে এসো। দিনু চৌকাঠ পার হয়ে মেঝের ওপর বসল। তারা প্রদীপের সলতেটা উস্কে দিল। ঘরটা কিছুটা আলোকিত হলো। প্রশ্ন করল, কি বলো? ফটিক চরণ রে খতম করে দিয়েছে। খতম করে দিয়েছে? কে? কারা আবার? ওই সাহেবেরা। কি করে? বন্দুকের গুলিতে। সাহেবরা জঙ্গল ঘিরে ফেলেছিল নাকি? না, তা ঘেরেনি, তবে অনেক সিপাহী শান্তি নিয়ে ফটিক চরণের দলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। এলো পাথারি গুলি চালিয়েছিল। শুধু ফটিক চরণই নয়, তার দলের আরো 10-15 জনকে খতম করে দিছে। আগে থেকে কেউ বুঝতে পারেনি? বোধ হয় না। অন্ধকার রাতে গুড়ি মেরে সিপাহীরা এসেছিল। তাদের সঙ্গে ছিল ওই রবার্ট সাহেব। রবার্ট কে? হ্যাঁ, ওই যে লাট সাহেবের অনুচর, ওই
শ্রীমান না কে? স্লিমান। হ্যাঁ 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 হ্যাঁ, এই সেই রবার্ট সাহেবকে নিয়োগ করেছে এ তল্লাট থেকে ডাকাতদের উৎখাত করতে। এবার তাহলে আমি বাকি, মানে আমরা। তাহলেই দুর্গাপুরের জঙ্গল সকলের পক্ষে নিরাপদ হয়, তাই না? মাথা নিচু করে বসে রইল দিনু, কোনো উত্তর দিল না। এটা কবেকার ঘটনা? পরশু রাতে। আজ একটু আগে ফটিকচরণের দলে দুজন লোক এসেছিল, তারাই তো বলল। লোক দুজন কি আমাদের দলে আসতে চায়? না, আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, তারা রাজি হলো না। রাজি হলো না? হুম, বলল আর ডাকাতি নয়, ইংরেজরা যেরকম উঠে পড়ে লেগেছে, এ দেশে ডাকাতি করে আর খেতে হবে না। তারা নিজেদের দেশে ফিরে গেল, চাষবাস করবে, খাবে দাবে ওখানে। রবার্ট সাহেবের দল কি এবার আমাদের দিকে আসছে? না, ফটিকচরণের লাশ নিয়ে তারা বর্ধমান ফিরে গেছে, সেখানে থেকে কলকাতা যাবে। তা লাশটা নিয়ে গেল কেন? লাশটা দেখালে কোম্পানির কাছ থেকে তারা বকশিস পাবে, নাম হবে রবার্ট সাহেবের। এবার আমরা কি করব বলো তো? তোমাকে আমি আর কি মতলব দেব বলো তো তারা মা, তুমি নিজে যথেষ্ট বুদ্ধি রাখো। আমার মনে হয় লুঠের মালগুলো আমাদের সরিয়ে ফেলা উচিত, সেসবের খোঁজ সাহেবরা যেন না পায়। তা না হয় করা যাবে। এখান থেকে মাইল দুয়েক দূরে একটা ভগ্নস্তূপ আছে, কোনো কালে বোধহয় কোনো জমিদারের বাগান বাড়ি ছিল, এখন সাপে খোপের আড্ডা। সব কিছু সেখানে সরিয়ে রাখা যেতে পারে। ভগ্নস্তূপ? হ্যাঁ, লোকেরা বলে বর্গিরা জমিদার বাড়ি আক্রমণ করে ভেঙে গুড়িয়ে দিয়েছিল অনেক কাল আগে। রতন সর্দারের আমলে মুসলমানদের ভয় একবার ধনরত্ন সব সেখানে সরিয়ে রাখা হয়েছিল। গোলমালের আশঙ্কা কমতে আবার সেসব এখানে নিয়ে আসা হয়। এইবারও না হয় তাই করা যাবে, কিন্তু আমাদের কি ব্যবস্থা হবে বলো তো মা? আমরা একজোট হয়ে থাকবো না, ছড়িয়ে থাকবো। যদি কেউ নিজেদের গায়ে ফিরে যেতে চায়, বাধা দিও না, যেতে দিও। তারপর বিপদ কেটে গেলে আবার আমরা একসঙ্গে হব। শুধু তোমরা, মানে দলের প্রধান যারা, তারা আমার সঙ্গে থাকো, পরামর্শ করার জন্য দরকার হবে। তবে আমার মনে হয় আমাদেরও ঠাঁই বদল করা দরকার। আমাদের যেমন চর আছে, তেমনি ইংরেজদেরও গুপ্ত চর আছে, আমাদের ঘাঁটির সন্ধান রাখছে। কাজেই এখান থেকে সরে আমাদের আরও ভেতরে চলে যেতে হবে। হ্যাঁ, ভালো ব্যবস্থা। তাহলে কাল থেকেই মাল সরাবার আয়োজন করি, তারপর নিজেদের আস্তানা সরিয়ে নিয়ে যাব। তাই হলো। লুঠের মাল সব সরিয়ে ফেলা হলো। দলের সবাইকে ডেকে বলে দেওয়া হলো যাদের যাবার জায়গা আছে তারা যেন চলে যায়। দল বেঁধে এক জায়গায় থাকাটা বর্তমান অবস্থায় বিপজ্জনক, কারণ ইংরেজরা ডাকাতদের উচ্ছেদ করার জন্য বদ্ধপরিকর। এমনকি এ কথাও বলে দেওয়া হলো সময় একটু অনুকূল হলেই আবার তাদের ডেকে আনা হবে। যাবার সময় তাদের প্রত্যেককে নতুন ধুতি, ওড়ানি আর অর্থ দেওয়া হলো। তারা কি প্রণাম করার দিন থেকে খুঁটিনাটি অনেক কথা মনে পড়ল তার। কালু সর্দার নিজে হাতেই তাকে সবকিছু শিখিয়েছিল। দলের ভার যাতে নিতে পারে তার উপযুক্ত করে গড়ে তুলেছিল তাকে। গোটা দলকে তারা যেমন ভালোবাসত, তেমনি দলের সকলের ভালোবাসাও সে অর্জন করেছিল। কিন্তু এখন চারিদিকের আবহাওয়া দেখে মনে হচ্ছে দল রাখা হয়তো আর সম্ভব হবে না। এতদিন ইংরেজরা নিজেদের অস্তিত্ব বজায় রাখার চিন্তায় ব্যস্ত ছিল, অন্য কোনো দিকে নজর দিতে পারেনি। কিন্তু এখন ইংরেজ যে দেশের বুকে আসন কায়েমি করে নিয়েছে, কাজে যা কিছু উৎপাত বলে মনে করে সব সারাবার চেষ্টা করবে সে। এখন আমরা কি করব তারা মা? চারদিকে চর পাঠিয়ে সন্ধান রাখতে হবে। ইংরেজরা কি করছে, কি তাদের মতলব, সেটা আগে ভাগে জেনে নিতে হবে আমাদের। ওদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ ওরা সংখ্যায় অনেক, হাতিয়ারও প্রচুর। তবে এটা ঠিক, আমরা কেউ জীবন্ত ধরা দেব না, ওদের নাস্তানাবুদ করে তুলব। দলের আর যারা দাঁড়িয়েছিল তারা কেউই কোনো কথা বলল না। সবার মনেই কেবল বিষণ্ণ ভাব, মনোবল ভেঙে পড়েছে। বিশেষ করে তিলককে গ্রেপ্তার আর ফটিকচরণের মৃত্যুর সংবাদে অসহায় হয়ে পড়েছে তারা। সারা দুর্গাপুরের জঙ্গলে এখন শুধু তারা মায়ের দল। ইংরেজ এই দলকে ছেড়ে দেবে
এমন আশা দুরাশা। অনেকদিন চরেরা কোনো খবর আনল না, সব চুপচাপ। সিপাহীদের খোঁজ পাওয়া গেল না, সবাই সরে গেছে জঙ্গল থেকে। এটা তাদের কোনো কৌশল কিনা সেটা বোঝা গেল না। অবশ্য এমনও হতে পারে রাজধানীতে তাদের জরুরি ডাক পড়েছে, তাই আপাতত ডাকাতদের চিন্তা ছেড়ে অন্য কাজে চলে যেতে হয়েছে। তবে চর সজাগ রইল, ইংরেজদের গতিবিধির সামান্য খবর পেলেই যাতে তারাকে জানাতে পারে। ঠিক এই সময় তারার কাছে একদিন একটা প্রৌঢ়া এসে দাঁড়ালো। পরনে আধমলা থান, রুক্ষ চুল, মুখ দেখে মনে হয় প্রৌঢ়া খুব দুশ্চিন্তাগ্রস্ত। তারা গাছের তলায় তখন চুপচাপ বসেছিল। আচমকা প্রৌঢ়াকে সামনে দেখে সে বলল, কে কে তুমি? প্রৌঢ়া হাঁটু মুড়ে একেবারে তারার পায়ের কাছে বসে পড়ল, বলল, আমারে তুমি চিনবে না মা, আমি নিরুপায় হয়ে তোমার কাছে বিরক্ত করতে এসেছি। সময় খুব খারাপ, শত্রুরা চারিদিকে জাল পেতেছে। চলে বলে কৌশলে তারাকে ধরাই তাদের উদ্দেশ্য। তারা একবার এদিক ওদিক দেখল, একটু দূরে নিধি দাঁড়িয়েছিল, তার দৃষ্টি তারার দিকে। তারা প্রশ্ন করল, আমার কাছে তোমার কি দরকার? তুমি গরিবের মা, তোমার কথা চারপাশে সবাই জানে। তুমি আমারে বাঁচাও মা, আমারে বাঁচাও। আসল কথাটা কি বলো না, কেবল তো কাঁদুনি গাইছ। বলছি মা, বলছি, সব কথা তোমারে বলবার জন্যই তো এসেছি। আমার আমার একটি মাত্র মেয়ে মা, 12 বছর প্রায় বয়স হতে চলল, এখনো বিয়ে দিতে পারলাম না তার। আমারে যে নরকে যেতে হবে। তা মেয়ের বিয়ে দিচ্ছ না কেন? কি করে দেব মা, দেবার মুহূর্ত কোথায়? বেশ, কত টাকা লাগবে বলো, আমি সাহায্য করার চেষ্টা করব। শুধু তো টাকার জন্যই আটকাচ্ছে না। তবে তোমার যদি সময় থাকে তাহলে সব কথা বলি মা। বলো। আমার ওই একটি মাত্র সন্তান মা, ওর যখন বয়স ওই 6 বছর, তখন ওর বাপ কলেরায় মারা যায়। সেই থেকে বুকে করে মেয়েরে মানুষ করেছি, সংসারের কুটোটি নাড়তে দিইনি। নাম কি তোমার মেয়ের? আমার মেয়ের নাম ঠাকুমণি। কি বলবো মা, মেয়ে যেন সোনার প্রতিমে, যেমন রং তেমনই নাক, মুখ, চোখ আর চুলের ঢাল। অবশ্য রূপে তোমার পায়ের যোগ্য নয় মা, আমাদের ঘরের তুলনায় ও সুন্দরী বটে। ঠিক আছে, বলে যাও। হ্যাঁ বলছি মা, বলছি, রোজগারের কোনো উপায় নেই। পরের বাড়ি ধান ভেনে মুড়ি ভেজে কোনো রকমে মা মেয়ের ভরণ পোষণ চালাতাম। আকাল এলো, চারদিকে শুধু নেই নেই রব, লোকেরই পেট চলে না, আমারে কাজ দেবে কি? সেই সময় আমাদের ভদ্রাসনটুকু বাঁধা পড়ল, মানে ওই বাঁধা দিতে হলো মা, এছাড়া যে আর উপায়ও ছিল না। কার কাছে বাধা দিলে? এই 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 অবেলায় তার নাম কি করে করি বলো তো মা? কেন? আর কেন, তার নাম করলে যে হাঁড়ি ফাটে, সবাই তারে বলে একাদশী ঘোষাল। বাহ, বেশ নাম রেখেছ তো। হ্যাঁ মা, নাম করলে সেদিন আর পেটে অন্ন জোটে না, একাদশীর উপোস করতে হয়। তার কাছে সব যে বাধা দিলাম, ব্যাস সেই সর্বনাশের শুরু। এখন একাদশী ঘোষাল উল্টে চাপ দিচ্ছে। কিসের উল্টো চাপ? রোজ দুবেলা এসে তাগাদা দিচ্ছে, দেনা শোধ করো, দেনা শোধ করো। কোথা থেকে দেনা শোধ দেব বলো তো মা? হাতে কি একটা কানা করি আছে? আবার কি বলছে জানো? বলছে যদি আমার কথা শোনো তাহলে তোমায় একটি পয়সাও ধার শোধের জন্য দিতে হবে না। বটে? হ্যাঁ মা, কিন্তু নসারটা কি বলে জানো? ঠাকুর সাথে আমারে বিয়ে দাও, তাহলে বন্ধকি কাগজপত্র সব ছিঁড়ে ফেলবো, তোমার বাড়ি জমি তোমারই থাকবে। আমার এসে এই কথা বলছে। বেশ তো, তাই দাও না, তোমার মেয়েরও তো বয়স হচ্ছে। মুখ পড়ার বয়স 60-এর কম নয়, বাড়িতে 3-3খানা বউ,
আর চেহারা কি বলবো মা, ঠিক যেন বুড়ো শামসিকে। তবে তো মুশকিল। তাই তো বলছি মা, আমার হয়েছে উভয় সংকট। ওই রকম একটা লোকের হাতে মেয়েরে তো আর দিতে পারি নে, আবার না দিলে ভিটে মাটি থেকে উৎখাত করে পথে দাঁড় করাবে। কত টাকা তোমার দরকার? 100 টাকা ধার নিয়েছিলাম। একাদশী ঘোষাল বলছে সুদে আসলে তাই নাকি 250 টাকাতে দাঁড়িয়েছে। বেশ, তুমি কাল এসে টাকাটা আমার কাছ থেকে নিয়ে যাও। সমস্যা তো এতে মিটবে না মা। কেন? একাদশী ঘোষাল টাকা নিতে যদি অস্বীকার করে। কেন অস্বীকার করবে কেন? টাকা ধার দিয়েছে, সুদ শুদ্ধ টাকা শোধ দিয়ে দিচ্ছ, ব্যাস হয়ে গেল। তার ঝোঁক আমার মেয়েরে বিয়ে করার দিকে। তুমি যদি বিয়ে না দাও তার সঙ্গে, তো কি করবে? একাদশী ঘোষালরে তুমি চেনো না মা, সে সব পারে। তার হাতে অনেক লেঠেল। আমার মেয়ের বিয়েই বন্ধ করে দেবে, জোর করে মেয়েরে বিয়ের রাতে ছিনিয়ে এনে যাবে। ঠিক আছে, তুমি তোমার মেয়ের বিয়ে ঠিক করো, তারপর আমি আছি। বিয়ের কথাবার্তারা কিছুটা হয়েই আছে মা। তাই নাকি? কোথায়? নফরপুরি রাখালের সঙ্গে। ছেলেটা চাষবাস করে, বয়সও বেশি না। বেশ, তুমি বিয়ের দিন ঠিক করে আমাকে জানিয়ে যাও। কিন্তু বিয়ে দিতে কি পারবো মা? আমি নিজে যাব তোমার মেয়ের বিয়েতে, দেখি কে বিয়ে আটকায়। ঠিক আছে মা, আমি কালই একাদশী ঘোষালের কাছে যাব। সে টাকার কথা কি বলে তোমারে জানিয়ে যাব। আরেকবার প্রণাম করে প্রৌঢ়া মেঠো পথ ধরে এগিয়ে গেলেন। পথের বাঁকে অদৃশ্য হয়ে যেতেই নিধি সঙ্গে সঙ্গে তার কাছে এসে দাঁড়ালো, বলল, এতক্ষণ কি বকবক করছিল মেয়ে ছেলেটা? তুমি একটা কাজ করতে পারবে নিধি? এ আবার কি কথা মা? আদেশ করো, কি করতে হবে বলো। আমরা যেরকম অবস্থার মধ্যে রয়েছি তাতে কাউকে বিশ্বাস করা উচিত নয়। কিছুই বলা যায় না। এই মেয়ে ছেলেটা হয়তো ইংরেজের চর, হাত পেতে আমাকে ধরার চেষ্টা করছে। ঠিক বলেছ মা, কাউকে বিশ্বাস নেই। তুমি এক কাজ করো নিধি। হ্যাঁ বলো। মেয়ে ছেলেটা বেশি দূর যেতে পারেনি, তুমি ওর পিছন পিছন যাও, খোঁজ নিয়ে এসো যা বলে গেল সব সত্যি কিনা। ঠিক আছে মা, ওই মেয়ে ছেলেটার বাড়ি ধারে কাছেই হবে। আমি আজ রাতেই তোমার কাছে সব খবর নিয়ে আসব। নিধি কোমরে গামছা মাথায় বাঁধল, তারপর লাঠিতে ভর দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। তারা কিছুক্ষণ নিধির দিকে দেখে বিপরীত দিকে চলতে আরম্ভ করলো। খাওয়া দাওয়া সেরে উঠোনে বসেছিল তারা। ঠিক এমন সময় নিধি এসে দাঁড়ালো, বলল, এসে গেছি মা। কি খবর নিধি, বলো। মেয়ে ছেলেটা মিথ্যে কথা বলেনি মা। তাই নাকি? হ্যাঁ, এখান থেকে 1 ক্রোশ দূরে রতনপুরে থাকে। বাড়িতে শুধু ওর একটি মেয়ে, আর কেউ নেই। গিয়ে মেয়ের কাছে সব কথা বলছিল। আমি জানলায় কান রেখে সব শুনেছি। কি বলছিল? তোমার কথা মা। তারা মা অভয় দিয়েছে, সব ঠিক হয়ে যাবে। মেয়েটা কিন্তু অজরে কাঁদছিল মা, আর বলছিল, আমার বড্ড ভয় করছে মা, লাঠিয়াল যদি আমাকে ধরে নিয়ে যায় তখন তোমাকে ছেড়ে আমি একা বাঁচব কি করে। ওর মা ওকে অনেক বোঝালো। এমন সময় এক কাণ্ড। কি কাণ্ড? হঠাৎ দেখি সেই মহাদেব ঘোষাল এসে হাজির। কে মহাদেব ঘোষাল? আরে ওই যে, যার কাছে এদের সব ভিটে মাটি বাঁধা পড়ে রয়েছে। একাদশী ঘোষাল? হ্যাঁ হ্যাঁ, সেই। গায়ের মুদির কাছে খবর পেলাম সবাই ওকে ওই নামেই ডাকে। একেবারে হাড় কেপ্পনার চামারের বেহদ্দ। এসেই লাঠি ঠুকে সে কি চিৎকার। মেয়ে ছেলেটা তারপর বেরিয়ে এসে বোঝালো যে 3 দিনের মধ্যে ঘোষালের দেনা সে শোধ করে দেবে। তাই শুনে ঘোষাল কেমন যেন একটু থমকে গেল। চোখ মুখ কুঁচকে বলল, তা দেবে যে টাকাটা কি আসমান ফুঁড়ে আসবে? হ্যাঁ, সে খোঁজে তো আপনার দরকার নেই, আপনার টাকা পেলেই তো হলো। তারপর মেয়ের বিয়ের কি করলে? আমি মেয়ের এখন বিয়ে দেব না। বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না। ঠিক আছে, মহাদেব ঘোষালের চোখে কি করে ধুলো দাও ঠাকুরুন, আমিও দেখব। মেয়েটা সুখে থাকতো,
ভালো ঘরে বরে পড়তো, সেটা তাহলে ইচ্ছে নয়, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। নিধি, তুমি এবার যাও, বিশ্রাম করো। বোঝা যাচ্ছে মেয়ে ছেলেটা সত্যি কথাই বলেছে। নিধি চলে যেতেই বাড়ির মধ্যে ঢুকলো তারা। খাবার নিয়ে মাসি অপেক্ষা করছিল। সে ঢুকতেই বলল, কি গো বাসা, বিয়ে বিয়ে করে কি বলছিলে? কানে জানো এলো? আমার বিয়ে গো মাসি, আমার বিয়ে। ও মা, সে কি গো? কবে? কার সঙ্গে? কবে এখন বলতে পারছি না মাসি, দিনক্ষণ দেখতে হবে। আর বিয়ে বোধহয় ইংরেজের সঙ্গে। কি মস্করা করছো? মস্করা কেন হবে? ইংরেজের সঙ্গে বিয়ে বলেই তো সরকারের লোক আমার এত খোঁজ করছে। দেখতে পেলেই হাতে মালা জড়িয়ে পায়ে মল পরিয়ে টেনে নিয়ে যাবে। নাও বাসা, খেতে বসো, রাত অনেক হলো। খেয়ে নিয়ে শুয়ে পড়ল তারা। শুলো বটে, কিন্তু ঘুম এলো না। বাইরে পায়ের শব্দ শোনা যাচ্ছে। দলের দুজন সারা রাত কুটির পাহারা দেয়। দিনকাল এত খারাপ, শত্রুর শক্তি প্রবল, কোথা দিয়ে যে কি হয়ে যায় বলা যায় না। তারাও বালিশের নিচে আজকাল দা নিয়ে শোয়। মাথার কাছে দেওয়ালে বন্দুক ঝোলানো থাকে। কখন কোনটার দরকার হয় কে জানে। দুদিন পরে প্রৌঢ়া এসে দাঁড়ালো। খাওয়া দাওয়ার পর তারা চুল খুলে রোদে বসেছিল। সেই সময় সামনে ছায়া পড়তেই চোখ তুলে দেখল সে প্রৌঢ়া দাঁড়িয়ে। তারা মুখ তুলতেই প্রৌঢ়া তাকে প্রণাম করল। কি খবর? খবর তো এদিকে ভালোই মা। পাত্রের খুঁড়ো এসে মেয়েরে পছন্দ করে গেছে। বিয়ের দিন ঠিক হয়েছে সামনের মাসের এই 2রা। 2রা? তাহলে হাতে আর কদিন আছে? আজ হলো গিয়ে তোমার ওই 17, আর ওই দিন 15। তাহলে তো আর দিনও বেশি নেই। না মা, একলা মানুষ তো, সবই যে আমারই করতে হবে। তুমি কি টাকাটা আজ নিয়ে যাবে? তুমি যদি দয়া করো নিয়ে যেতে পারি, কিন্তু একটা মুশকিল হয়েছে মা। আবার কি হলো? একাদশী ঘোষাল রাজি হচ্ছে না। কিসে রাজি হচ্ছে না? টাকা নিয়ে আমার জমি জমা সব ছেড়ে দিতি। সে কি? হ্যাঁ মা, ওই ঘোষাল বলছে টাকার তার দরকার নেই, মেয়ে দিতে হবে তাকে। গায়ে একাদশী ঘোষালের চর চারদিকে মা। আমার মেয়েরা যে দেখতে এসেছিল সে কথা ঠিক তার কানে গিয়েছে। আমারে কি বললে জানো মা? কি বললে? বললে এইসব কায়দা করতে যেও না ঠাকুরুন, বিপদে পড়বে। আমি বেঁচে থাকতে তোমার মেয়েরে কেউ গায়ের বাইরে নিয়ে যেতে পারবে না। একটু বসো, আমি আসছি। তারা উঠে ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে ফিরে এলো একটা তোড়া হাতে করে। এই নাও, এর মধ্যে 250 টাকা আছে, গুনে নাও। এ আর কি গুনবো মা, তুমি দয়া করে দিচ্ছ, মাথায় করে নিচ্ছি। প্রৌঢ়া দুহাতে টাকার তোড়াটা বুকে তুলে নিল। আর তিনি চলতে শুরু করতেই তারা বলল, দাঁড়াও, এতগুলো টাকা নিয়ে তোমার এভাবে যাওয়া ঠিক হবে না। আমি একজন লোক সঙ্গে দিচ্ছি। দলের একজন কাছেই দাঁড়িয়েছিল। তারা তাকে হাততালি দিয়ে ডাকলো। সে কাছে এসে দাঁড়াতেই বলল, তুমি এর সঙ্গে যাও, একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আর তুমি শোনো। বলো মা। মেয়ের বিয়ের ঠিক আগের দিন আমাকে খবর দিয়ে যাবে। বিয়ের দিন আমি যাব। তুমি যাবে মা? তুমি যাবে? যাব বই কি, যদি তোমাদের ঘোষাল মশাই গোলমাল করে ঠেকাতে হবে তো। হ্যাঁ মা, আমার তো আর কেউ নেই। মনে হচ্ছে একাদশী ঘোষাল কোনো একটা গোলমাল করবেই। ঠিক আছে, তুমি আর দেরি করো না, অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ যাই মা, যাই। প্রৌঢ়া আরেকবার তারাকে প্রণাম করে চলতে শুরু করলো। তারার লোকটি ঠিক তার পেছন পেছন রইল। প্রৌঢ়া চলে যেতেই উঠে দাঁড়ালো তারা। প্রশ্ন করলো, কে আছো? ধারে কাছে কেউ ছিল না, কেউই উত্তর দিল না। তারা একটু এগিয়ে গেল। একটা বাবলা গাছের নিচে জনচারেক বসেছিল সেখানে। তারাকে দেখেই সবাই উঠে দাঁড়ালো। তারা বলল, এই একবার দিনুকে খবর দাও তো, বলো খুব জরুরি দরকার, এখনই যেন দেখা করে। দুজন লোক ছুটতে ছুটতে বেরিয়ে এলো।
মিনিট 15 মধ্যেই দিনু এসে দাঁড়ালো। ঘরের মধ্যে তারা চাটাই পেতে শুয়েছিল, ঘুমায়নি। দিনুর ডাকে এসে উঠে বসল। বলো মা। ভিতরে এসো। দিনু ভেতরে গিয়ে ঢুকলো। তারা চাটাইয়ের একটা কোণ দেখিয়ে দিল। বসো এখানে। কি বলো তো মা, কোথাও ডাকাতি করতে যেতে হবে নাকি কোনো খবর আছে? না। অস্ত্র শস্ত্রগুলো যে মরছে পড়ে নষ্ট হয়ে গেল মা, আমরাও যে অকেজো হয়ে যাচ্ছি। তুমি তো জানো দিনু, সময় আমাদের অনুকূল নয়। এখন কিছু করতে যাওয়া নিরাপদ হবে না। ইংরেজরা প্রতিজ্ঞা করেছে আমাদের উচ্ছেদ করবেই। আমরা নাকি দেশের শত্রু, সকলের শত্রু। শোনো দিনু, তোমাকে বিয়ের নিমন্ত্রণে যেতে হবে। বিয়ের নিমন্ত্রণে? কোথায়? আমাদের আবার কে নিমন্ত্রণ করবে? রতনপুরে। ও, কিছু বুঝতে পারছি না মা। রতনপুরে আমাদের কি আছে? চাপা গলায় অনেকক্ষণ ধরে দিনুকে বোঝালো তারা। সবটা শোনার পর হাসতে লাগলো দিনু। ঠিক আছে মা, লাঠি ধরবার জন্য হাত একেবারে নিষ্পিস নিষ্পিস করছে। আমি দলের সবাইকে একবার বলে আসি। বেরিয়ে গেল সে। ঠিক এই সময় প্রৌঢ়া এসে হাজির। মা, এইবার যে যাওয়ার ব্যবস্থা করতে হবে। বিয়ের সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ মা, কালই বিয়ে। আজ আর বেশিক্ষণ থাকতে পারবো না মা, এখনই উঠবো। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। কেন? কাল থেকে একাদশী ঘোষালের লোক বাড়ির আশেপাশে ঘুরছে। তাই নাকি? হ্যাঁ মা, আমরা যা করছি সব কিছুর ওপর নজর রাখতেছে। রাখুক, তোমার কোনো ভয় নেই। তুমি তোমার কাজ করে যাও। সবই তো করে যাচ্ছি মা, তবে ভয়ে আমার হাত পা সব পেটের ভিতর সে দিয়ে যাচ্ছে। বিয়ের লগ্ন কখন? ওই মাঝরাতে। আরও একটা মুশকিলে পড়ছি মা। আবার কি মুশকিল? কোনো ভরচাজ আসতে চাইছে না মা, একাদশী ঘোষালের ভয়ে। ঠিক আছে, ভরচাজ আমি সঙ্গে নিয়ে যাব। তুমি কখন যাবে মা? আমি কাল বিকেলের দিকে যাব। আমার বাড়ি চিনবে কি করে? আমার যে লোক তোমার সঙ্গে টাকার তোড়া নিয়ে গিয়েছিল, সেই পথ চিনিয়ে নিয়ে যাবে। তাহলে তাহলে তুমি অভয় দিচ্ছ মা? আমি অভয় দেবার কে? তুমি বাসুলি মাকে ডেকো, তিনি রক্ষা করবার মালিক। যা করবার তিনিই করবেন। তাহলে ঠিক সময় যেও মা। হ্যাঁ, ঠিক সময় যেও। আমি তোমার পথ চেয়ে বসে থাকবো, বসে থাকবো। প্রৌঢ়া চলে গেল। তারা অনেকক্ষণ দুটো হাত কোলের ওপর রেখে চুপচাপ বসে রইল। মনে মনে ভাবল, হয়তো এই ব্যাপারের পর ইংরেজরা আরও তৎপর হবে। আমাকে খুঁজে বের করবার চেষ্টায় সর্বশক্তি নিয়োগ করবে। কিন্তু যাই হোক, কথা যখন দিয়েছি তখন আমাকে প্রতিশ্রুতিও রাখতেই হবে। পরের দিন বিকাল হবার সঙ্গে সঙ্গেই একটা পালকি এসে দাঁড়ালো তারার উঠানের ওপর। দুজন বেয়ারা বই নিয়ে এলো, সঙ্গে আরো দুজন। মিনিট 15 মধ্যেই তারা বেরিয়ে এলো। তার পরনে লাল পাড়, গরদের শাড়ি, মাথায় ঘোমটা, কপালে সিঁদুরের টিপ, দু পায়ে আলতা। শাড়ির ফাঁকি লুকোনো ছোড়াটা অবশ্য দেখা গেল না। পালকির কাছে এসে দাঁড়াতেই বেয়ারাগুলো তারাকে দেখে একসঙ্গে চেঁচিয়ে উঠল, জয় তারা মাইকি জয়, জয় তারা মাইকি জয়। একদম চুপ। আমি এখন তারামাই নয়, আমি চৌধুরীদের ছোট বউ। আমার দূর সম্পর্কের এক আত্মীয়ার মেয়ের বিয়েতে চলেছি। তার পাশেই পুরোহিত দাঁড়িয়েছিল, বাসুলি মন্দিরের পুরোহিত। তার পরনে নামাবলী, টিকিতে জবা ফুল বাঁধা। পালকিতে উঠবার আগে একবার ফিরে দাঁড়ালো তারা। একটু দূরে দিনু দাঁড়িয়েছিল, তার দিকে দেখতেই সে এগিয়ে এলো। কিছু বলবে মা? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। সন্ধ্যের একটু আগে আমরাও রওনা হয়ে যাব। রতনপুরে সন্ধ্যার সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছাবো। তাহলে আমি চলি। পালকিতে উঠে দরজা বন্ধ করে দিল তারা। শব্দ করতে করতে বেয়ারা দুজন পালকি নিয়ে ছুটল, পিছন পিছন বাকি দুজন বেয়ারা আর পুরোহিত। পথে কোনো বাধা হলো না, নির্বিঘ্নে পালকি চলল। রতনপুর গায়ে ঢোকবার মুখে একটা বিরাট অশ্বত্থ গাছ, বাঁধানো বেদি। পালকি যখন অশ্বত্থতলা পার হচ্ছে
তখন একটা শব্দ এলো কানে। কে যায়? পালকি বেয়ারা দুজন পালকি থামালো না, গতি মৃদু করলো। বাঁশখালীর চৌধুরী বাড়ির ছোট বউ। কেন? এই সময় তারা দরজাটা একটু ফাঁক করে দেখল। বাঁধানো বেদির ওপর একটি উৎসিত চেহারার বৃদ্ধ বসে, হাতে হুঁকো। তার দুটি পাশে আরো দুজন লোক বসে আছে। তারা বুঝতে পারল এই হচ্ছে মহাদেব ঘোষাল। তা কাদের বাড়ি? এবারে পুরোহিত কোনো উত্তর দিল না, চলতে আরম্ভ করলো। কি হে, বলি কথা কানে গেল না? এবারও পুরোহিত কোনো কথা বলল না। পিছন থেকে আবারও ঘোষাল বলল, বৃথাই যাচ্ছ, পালকি ফেরাও, ও বিয়ে হবে না। আস্তে আস্তে দরজাটা টেনে বন্ধ করে দিল তারা। তার সারা মুখ আরক্ত হয়ে উঠল। পালকি প্রৌঢ়ার বাড়ির কাছে যেতেই প্রৌঢ়া ছুটে এলো। পালকি থামালো, দরজা খুলে তারা বেরিয়ে এলো। গাঁয়ের যে কজন ঝি বউ এসে জড়ো হয়েছিল তারা উঁকি দিয়ে দেখতে লাগলো। তারা প্রৌঢ়াকে একান্তে টেনে নিয়ে গিয়ে চুপি চুপি বলল, শোনো, আমার আসল পরিচয় কাউকে দিও না। না মা, তা দেব না। কিন্তু কি বলবো মা? কিছু একটা বলবে। মাসির মেয়ে বলবো? আমার এক মাসির মেয়ে দূরে থাকে। বলো। প্রৌঢ়া তারাকে কোণের ঘরে নিয়ে গিয়ে বসালো। এই ঘরে একটা আসনের ওপর কোণে বসে আছে। তারা তার কাছে যেতেই মেয়েটি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। তারা অবাক হয়ে চেয়ে চেয়ে দেখল কেবল অপরূপ মুখশ্রী। রং খুব একটা ফর্সা নয়, কিন্তু কালো চুলের ঢাল কোমর ছাপিয়ে পড়েছে, নিটোল গরম। তারা মেয়েটির মাথায় হাত দিয়ে বলল, তোমার নাম কি? থাক মনি। তোমার মার কাছে শুনেছিলাম নামটা, মনে ছিল না। একবার এদিক ওদিক চেয়ে দেখল সে, পাড়ার ঝি বউরা কেউ ধারে কাছে নেই, যে যার কাজে লেগে পড়েছে। নিশ্চিন্ত হয়ে বসল তার, বলল, আমাকে চেনো? না, আমি চিনি না। তোমার মা আমার কথা কিছু বলেনি তোমায়? বলেছিল একজন আসবেন কে, খুব দূর সম্পর্কের আত্মীয়া। আজ তোমার বিয়ে, কিন্তু তোমার মুখটা এত শুকনো কেন? আমার না বড় ভয় করছে। কিসের ভয়? মনে হচ্ছে আমার বিয়ের সময় একটা গোলমাল হবে। কিসের গোলমাল? মাকে জিজ্ঞেস করবেন, মা বলবে আপনাকে। তুমি একাদশী ঘোষালের কথা বলছো তো? আপনি আপনি সব জানেন? কিছু কিছু জানি, তোমার মা বলেছে। আমি বলছি শোনো, কোনো ভয় নেই। একাদশী ঘোষাল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তার চোখে অবিশ্বাসের ছায়া ফুটে উঠল। সেটা তারার চোখ এড়ালো না। সে বলল, আমার কথা বিশ্বাস করে থাকো, কিচ্ছু হবে না। তোমার আঁচলে আমি বাসুলি মায়ের পুজোর ফুল বেঁধে দিচ্ছি, কোনো অমঙ্গল তোমাকে স্পর্শ করতে পারবে না। তারা সত্যি সত্যি নিজের আঁচল থেকে ফুল আর বেলপাতা নিয়ে তার মাথায় ছুঁয়ে তার আঁচলে বেঁধে দিল। রাত একটু বাড়তেই কনেকে সাজাবার উদ্যোগ শুরু হলো। প্রৌঢ়া তারাকে বলল, মা গো, তুমি তাকে সাজিয়ে দাও না মা। না, আমার কিছু করা ঠিক হবে না। আমি সংসারী নই, এসব শুভ কাজে আমার থাকা উচিত নয়। আমি এসেছি শুধু তোমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। জানালার ধারে চুপচাপ বসে রইল সে। কোণে সাজানো তখনও শেষ হয়নি। এর মধ্যেই হঠাৎ করে গোলমাল শুরু হলো। একটা লোক ছুটতে ছুটতে উঠানে এসে দাঁড়িয়ে চিৎকার করতে আরম্ভ করলো। প্রৌঢ়া বোধ হয় এইরকম একটা সংবাদের অপেক্ষায় উদ্বিগ্ন হয়েছিল। ছুটে বেরিয়ে এলো সে। কি হয়েছে তারক? হ্যাঁ, কি হয়েছে? সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। একাদশী ঘোষালের লোক জামাইয়ের পালকি আটকেছে। ও বাগো, কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! সব কথাগুলোই তারার কানে গিয়েছিল। সেও বাইরে এসে দাঁড়ালো। কোথায় আটকেছে পালকি? একেবারে গায়ের মুখে, অসত্যলায়। লোক কজন? তা প্রায় জন ৬-৭ লেঠেল হবে। তারা ফিরে এলো। বাড়ির পেছন দিকে সরবন, আশাওরা আর ঘোর নিম গাছের জঙ্গল। কোমর থেকে একটা ছোট রামসিঙা বের করে বাজালো সে। একবার, দুবার, তিনবার। সরবন দুলে উঠল হঠাৎ করে। আশাওরা আর ঘোর নিমের ডাল থেকে হঠাৎ করে ঝুপঝাপ শব্দ শুনতে পাওয়া গেল। ঝাঁকড়া চুল, মাথায় লাল কাপড়ের ফেটি বাঁধা, হাতে কারো ভোজালি, কারো বর্ষা,
প্রায় জন 20-25 অনুচর তারাকে ঘিরে দাঁড়ালো। চলো, গোলমাল শুরু হয়ে গেছে। গাছপালা, ঝোপঝাড়, রাত্রির আকাশেও কেঁপে উঠল যেন। তারার মাথায় কোনো আর ঘুমটা নেই, আঁচল কোমরে বাঁধা, চুল সম্পূর্ণ খোলা, হাতে ঝকঝকে ছোড়া। আগে তারা, পিছনে যমদূতের মতো অনুচরের দল। বাতাসের বেগে বেরিয়ে গেল সকলে। সে অশ্বত্থ তলার একটু আগে পালকি পথের ওপর, পালকি ঘিরে জনচারেক লাঠিয়াল। বাঁধানো বেদির ওপর মহাদেব ঘোষাল নিশ্চেষ্ট হয়ে বসে তামাক খাচ্ছে। তারার অনুচরেরা লাঠিয়ালদের ওপর ঝাঁপিয়ে পড়ল। লড়াই আর হল না। তারার নাম শুনে লাঠিয়ালদের হৃদকম্প শুরু হয়েছিল। মাথার উপর বর্ষার খোঁচা লাগতেই সবাই পথের ওপর লুটিয়ে পড়ল। তারা নিজে গিয়ে দাঁড়ালো মহাদেব ঘোষালের সামনে। চলো, বিয়ের লগ্নের আর দেরি নেই। মহাদেব ঘোষাল শটান কাঁপতে কাঁপতে শুয়ে পড়ল তারার দুটো পা জড়িয়ে ধরে। বলল, দোহাই মা, আমি কিছু জানি না। আমি বুড়ো মানুষ, বসে তামাক খাচ্ছিলাম। তা হঠাৎ দেখি এই হাঙ্গামা। বিশ্বাস করো মা, বিশ্বাস করো। ডান হাতটা তুলল তারা। অন্ধকারের মধ্যেও ঝকঝক করে ছোড়ার ফলা জ্বলে উঠল যেন। সে বলল, একটা কথা নয়, চলো আমাদের সঙ্গে। মহাদেব ঘোষালের কোঁচার খুঁটটা গায়ে জড়ানো ছিল, সেটা পাকিয়ে তার গলায় টেনে দিল। বাঁচাও মা, বাঁচাও, আমি আমি নিরপরাধ, বাঁচাও। দিনু আর কিছুই বলতে হলো না। দিনু ছুটে এসে সবেগে ঘোষালের গালে একটা চর বসালো। ঘোষাল ছিটকে গিয়ে পড়ল হুঁকোর ওপর। কলকে থেকে আগুন ছিটকে তার গায়ে গিয়ে পড়ল। তার সঙ্গে সঙ্গেই তার পরিত্রাহের চিৎকার শুনতে পাওয়া গেল। ওরে বাবা রে, ওরে 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 ওরে, পুড়ে গেলুম। তারার দুজন অনুচর ঘোষালকে ধাক্কা দিয়ে নিয়ে চলল। প্রৌরার উঠানে আর তিল ধারণের জায়গা নেই। খবর পেয়ে এপাশ ওপাশ থেকে বহু লোক এসে জড়ো হয়েছে। একেবারে প্রথমে মহাদেব ঘোষাল, দুপাশে দিনু আর নিধি। তাকে ঠেলা দিতে দিতে নিয়ে আসছে। পিছনে তারা, তার হাতে ছোড়া। তারপরেই পালকি, পালকিতে বর আর বরের খুঁড়ো। পালকি ঘিরে তারার অনুচর বৃন্দ। উঠোনের ওপর দাঁড়িয়েই তারা বলল, কই গো, তোমরা শাক বাজাও, উলু দাও, একাদশী ঘোষাল এসেছে বিয়ে করতে। যতক্ষণ বিয়ে হলো, মহাদেব ঘোষালকে উঠানের পাশে আম গাছের সঙ্গে বেঁধে রাখা হলো। বিয়ের পর বাসর ঘরের দরজায় এসে দাঁড়ালো তারা। রাখালকে ডেকে বলল, শোনো। রাখাল তারার সামনে এসে দাঁড়ালো। তোমার দেশে কে আছে? আগে কেউ নেই, শুধু এই খুড়ো। খুড়ি তা প্রায় বছর 2 আগে মারা গেছে। তাহলে এক কাজ করো, তোমার শাশুড়িকেও তোমার সঙ্গে নিয়ে যাও। বুঝতেই তো পারছো, ঘোষাল এই গায়ে তোমার শাশুড়িকে থাকতে দেবে না, অত্যাচার করবে। বারবার তো আর আমার আসা সম্ভব নয়। তাহলে তো ভালোই হয়। মা যদি আমাদের সঙ্গে যান, তাহলে সংসারের ভাবনাই আর থাকে না। তাছাড়া এ বাড়িঘর তো ঘোষাল মশাইয়ের কাছে বাঁধা। এই বাড়িঘর তো ছাড়তেই হবে। হ্যাঁ, তা হবে। অবশ্য সেই ব্যবস্থাও আমি করতে পারি। একাদশী ঘোষালকে টাকা দিয়ে বাড়ি জমি ছাড়িয়ে নেওয়াও যায়। কিন্তু বললাম যে তোমার শাশুড়ির এখানে থাকা মুশকিল। আগে ঠিক আছে, মা আমাদের সঙ্গেই যাবেন। এবার তারা প্রৌঢ়ার কাছে গেল। বলল, আমি চলি। ও মা, সে কি কথা? তুমি কিছু মুখে দিলে না মা? রাত ভোর হোক তখন যাবে। আমি আর কিচ্ছু খাবো না, একটু মিষ্টি হাতে দাও। বরং আমার দলের যারা এসেছে, সম্ভব হলে তাদের খাইয়ে দাও। তাদের খাইয়ে দিয়েছি, তুমি একটু বসো না মা। তোমার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। প্রৌঢ়া পাশের ঘরে গিয়ে আবারও বেরিয়ে এলো। তার হাতে কলা পাতার উপর কিছু মিষ্টি। তারা সেগুলো খেতে খেতে বলল, আমি তোমার জামাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছি। তুমি কাল মেয়ে জামাইয়ের সঙ্গে চলে যাও। বুঝতেই পারছো, এরপর তোমার এখানে থাকতে অসুবিধা হবে। তাহলে তো বেঁচে যাই মা, একটি মাত্র মেয়ে, তারে ছেড়ে যে আমি থাকতে পারবো না। তারা যখন খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো, প্রৌঢ়া তখন তার হাতে একটা পুঁটুলি দিল। এটা কি? ওই 250 টাকা।
যেটা তুমি দিয়েছিলে। আমি যখন গা ছেড়েই চলে যাচ্ছি তখন তো আর ও টাকাটা আমার দরকার হচ্ছে না মা। ও টাকাটা আমি তোমার মেয়ে জামাইকে যৌতুক দিলাম, তুমি এটা রেখে দাও। প্রৌরা পটুলিটা বুকে চেপে হাউমাউ করে কেঁদে উঠল এবারে। তোমার দয়া আমি জীবনে ভুলবো না মা, জীবনে ভুলবো না। যাওয়ার আগে মা, যাওয়ার আগে একবার আমার মেয়ে জামাইরে আশীর্বাদ করে যাও মা, একবার আশীর্বাদ করে যাও। এরা যেন সুখী হয় মা, সুখী হয়। আশীর্বাদ করে যাও মা, আশীর্বাদ করে যাও। বেশ, চলো। বাসর ঘরের চৌকাঠের কাছে গিয়ে দাঁড়ালো সে। থাক একপাশে ঘুমোচ্ছে, মুখে কোণে চন্দন আঁকা, ঠোঁটের কোণে হাসির আভাস। রাখাল দেওয়ালে ঠেস দিয়ে বসে রয়েছে, তারও দুটি চোখ বন্ধ। প্রৌরা ওদের জাগাতে যাচ্ছিল, কিন্তু তারা বারণ করলো, বলল, না না, ছেলে মানুষ ঘুমিয়ে পড়েছে, ওদের ডেকো না, আমি এখান থেকেই আশীর্বাদ করছি। এরপরে সে উঠানে এসে দাঁড়ালো মহাদেব ঘোষালের সামনে। এবার আমাকে ছেড়ে দাও না মা, বাঁধন খুলে দাও, খুলে দাও মা গো। তোমার সামনে এই তোমার সামনে নাক, এই কান মলছি, আর আর জীবনে এ কাজ করবো না। বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মা। ঘোষালের কথার কোনো উত্তর না দিয়ে দিনুর দিকে ফিরে সে বলল, তোমরা কজন থাকো, মেয়ে জামাই আর মেয়ের মা গা পার হয়ে গেলে তবে বুড়োকে ছাড়বে। এরপরেই সে পালকিতে উঠল। দলের কয়েকজন আর পুরোহিত পিছনে রয়ে গেল। মেয়ে জামাই রওনা হলে তবে আসবে তারা। সারাটা পথ চিন্তামগ্ন রইল তারা। চোখ বন্ধ করলেই ভেসে উঠল থাকমনির বধূর বেশ। এভাবে ডাকাতেরা যদি আমাকে হরণ করে নিয়ে না আসতো, তাহলে কবে আমার বিয়ে হয়ে যেত। এরকম ইংরেজের ভয়ে বনের মধ্যে আত্মগোপন করে থাকতে হতো না। কিছুক্ষণ পরেই তারা মাথাটা ঝেড়ে চিন্তা দূর করার চেষ্টা করলো অনেক। ছি ছি, এসব কি ভাবছি। কালু সর্দার আমায় দলের ভার দিয়ে গেছে। বাঁশুলি মায়ের পা ছুঁয়ে এই দায়িত্ব মাথায় নিয়েছি আমি। সমস্ত দলের মঙ্গল অমঙ্গল চিন্তা আমার। এই দলের প্রত্যেকটি মানুষ আমার একটি কথায় প্রাণ বিসর্জন দিতে পারে। দলের চিন্তা ছেড়ে আমি কিনা নিজের চিন্তা করছি। বাঁশুলি মায়ের নাম জপতে শুরু করলো সে, যাতে অন্য চিন্তা ধারে কাছে না আসে। পরের দিনই তারা দলের সর্দারকে ডেকে পাঠালো। সত্যিই আমরা বড় ঠান্ডা হয়ে যাচ্ছি। আবার জোর দিয়ে তোমরা লাঠি খেলা, ছোড়া খেলা, বন্দুকের তাক তৈরি করো। এই সময় হই হই করাটা কি ঠিক হবে তারা মা? আপাতত ইংরেজের চর ধারে কাছে নেই, কিন্তু কখন কোথা দিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে তার কি কোনো ঠিক আছে? একদিন তো মরতেই হবে দিনু। ইংরেজ তাড়া করে টুটি চেপে ধরে বন্দুকের গুলিতে মারবে। তার চেয়ে তাদের সঙ্গে মুখোমুখি লড়াই করতে করতে মরব। আমরা বাঁশুলি মায়ের আশ্রিত, মরতে আমাদের ভয় নেই। সারা দল আবারও মেতে উঠল। মাঝে মাঝে তারাও নেমে যেত তাদের সঙ্গে। পাকা বাঁশের লাঠি হাতে নিয়ে ঘোরাতে থাকতো সে। বলতো, নাও তোমরা ঢেলা ছাড়ো, লাগাও আমার গায়ে, দেখি। চারিদিক থেকে ঢিল পড়ত, কিন্তু একটাও তারার শরীর পর্যন্ত ছুঁতে পারত না। লাঠির গায়ে সব গুঁড়িয়ে যেত। সারাটা দিন তীব্র উত্তেজনার মধ্যে দিয়ে কাটত, কিন্তু রাত হলেই একেবারে অবসন্ন হয়ে পড়ত তারা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকত, কিছুতেই ঘুম আসত না তার। অদ্ভুত সমস্ত ছবি চোখের সামনে ভাসত। দিন কয়েক পরেই তারা বলল, এবার ঘটা করে বাঁশুলি মায়ের পূজা করব। কিন্তু মা, এ তো মায়ের পুজোর সময় নয়। কাল রাত্রে মা স্বপ্ন দিয়েছেন, পূজা চান। ঠিক আছে মা, সামনের অমাবস্যাতেই ব্যবস্থা করব। তবে একটা কথা। কি মা? এবার আর চারপাশের গায়ের লোকদের বলার দরকার নেই। দিনকাল খারাপ, ভিড়ের মধ্যে লুকিয়ে শত্রুর চর ঢুকে পড়া বিচিত্র নয়। তাই ঠিক হলো। মায়ের পূজায় এবার আর অতিথি ভোজন হবে না, শুধু মন্দিরের মধ্যে পুজোর উৎসব। সকাল থেকে তারা একলা পূজার সমস্ত কাজকর্ম করল। মালা গাঁথা, ফল কাটা, নৈবেদ্য সাজানো,
তারপরে পুরোহিত যখন পূজায় বসল, তখন তারা তার পাশে গিয়ে বসল। দুটি চোখ নিমিলিত, দুটি হাত বুকের উপর জড়ো করা। মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে তার শরীর দুলতে লাগলো, চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। আশেপাশে যারা দাঁড়িয়েছিল সবাই অবাক। পূজা শেষ হবার পরও আবিষ্টের মতন চুপচাপ বসে রইল তারা। তারপর এক সময় মন্দিরের সিঁড়ি বেয়ে নিচে নামতেই একজন চোর এসে তাকে নমস্কার করল। খবর আছে মা। খবর? কিসের খবর? এক জমিদার শিক্ষেত্রে যাচ্ছেন, সঙ্গে লোকজন বেশি নাই, তবে গোপনে প্রচুর টাকা পয়সা নিয়ে যাচ্ছেন। নিজে একেবারে গেরুয়া পোশাক পরিছেন, গলায় হাতে রুদ্রাক্ষের মালা, সঙ্গে বিগ্রহ। বিগ্রহ শিক্ষেত্রে নিয়ে যাচ্ছেন, জগন্নাথ দেবকে স্পর্শ করিয়ে ফিরিয়ে এনে নিজে জমিদারিতে প্রতিষ্ঠা করবেন। বোধহয় শ্রীক্ষেত্রে পুজো দেওয়ার উদ্দেশ্যেই প্রচুর টাকা পয়সা নিয়ে চলেছেন। অনেকগুলো ঢোলকের মধ্যে টাকা পয়সা ভরা আছে, যাতে কেউ সন্দেহ না করে। খুব সম্ভবত জমিদারের ধারণা হয়েছে যে দুর্গাপুরে ডাকাতদের উৎপাত আর নেই। ইংরেজরা তাকে হয়তো এই কথাই বুঝিয়েছে, সেজন্যই সঙ্গে জমিদার বেশি অনুচর নেয়নি। এই আমাদের অপূর্ব সুযোগ। কোম্পানির বড়কন্দার যে কোনো কারণেই হোক সরে গেছে, এতগুলো টাকা নির্বিবাদে আমাদের এলাকা পার হয়ে যাবে, এ কিছুতেই হতে দেওয়া যায় না। এ হতে দেওয়া উচিত নয়। ঠিক কইছেন মা, একেবারে ঠিক কইছেন। খবর পেলাম পুরন্দরপুরে ছুটিতে রাত কাটিয়ে জমিদার ভোরবেলা রওনা দেবে। তার মানে এইখান দিয়ে যাবে রাতের দ্বিতীয় প্রহরে। তোমরা সব তৈরি হয়ে নাও। এবার আর কোনো কৌশল নয়, সদলে আমরা ঝাঁপিয়ে পড়ব। তবে এই অভিযানের পুরো ভাগে থাকব আমি। জয় তারা মাই কি জয়, জয় তারা মাই কি জয়, জয় তারা মাই কি জয়। সন্ধ্যের একটু পরেই সবাই তৈরি হতে শুরু করলো। দলের আর সবাই মুখে কালি ভূষো মেখে নিল, কেবল তারা ছাড়া। আমি কিছু মাখব না, ওসব মেখেও নিজেকে লুকাতে পারবো না। সবাই বুঝতে পারবে আমি মেয়ে, আর দুর্গাপুরের জঙ্গলে মেয়ে ডাকাত এই একজনই আছে, তারা। বেশ একটু অন্ধকার হতেই সবাই রওনা দিল। ঘোড়ার পিঠে তারা, তাকে ঘিরে আর সবাই। প্রায় সকলের হাতেই বন্দুক, কোমরে ছোড়া। শত্রু খুব কাছে এসে গেলে বন্দুকে সুবিধা হয় না, তখনই ছোড়াই ভরসা। কেবলমাত্র তারা হাতে বর্ষা নিল, অবশ্য তার কোমরেও ছোড়া। আজ প্রায় সারা দুপুর তারা বাসুলির মন্দিরে কাটিয়েছে। ঘন্টার পর ঘন্টা হাত জোর করে বসে থেকেছে মূর্তির সামনে, পুজো দিয়েছে। এতদিনের গড়ে তোলা একটা দলের দায়িত্ব, অস্তিত্ব, এই সমস্ত কিছু নিয়েই চিন্তার কারণ শুরু হয়েছে তার। তার অধিনায়কত্বের সময় যদি দল ভেঙে দিতে হয় বা দল ধরা পড়ে, তাহলে তার লজ্জা সবচাইতে বেশি। সেই অপমান যেন তার জীবনে না আসে। বাসুলি মায়ের কাছে সেই প্রার্থনাই সে জানিয়েছিল। ঝোপের পেছনে সবাই বসল, খুটখুটে অন্ধকার। এধারে ওধারে শুধু জোনাকির মেলা। একটু দূরেই ক্রমশ শেয়াল ডেকে চলেছে। মশার উৎপাতও বড় কম নয়। দলের প্রায় সবাই গায়ে বেশ করে সর্ষের তেল মেখে আসে, মশা যাতে গায়ে বসতে না পারে। আরেকটা কারণও আছে অবশ্য, কেউ ধরলে যাতে পিছলে যেতে পারে। শুধু একটা জিনিসই তাদের একটু ভয়, সাপ। এ জঙ্গল বিষধর সাপের আস্তানা, যাদের স্পর্শে নির্ঘাত মৃত্যু। তাই মাঝে মাঝে সবাই বন্দুকের বাঁট মাটিতে ঠুকছিল, শব্দে যাতে বিষধর না আসে। অনেকক্ষণ পরে পথের বাঁকে আলো দেখতে পাওয়া গেল, মশালের আলো। সকলে টান টান হয়ে দাঁড়ালো। তার একটু পরে বট আর পাকুর গাছের ফাঁক দিয়ে দেখা গেল দুজন মশালধারী ছুটে আসছে। তার পেছনে গোটাচারেক অস্ত্রধারী পাইক, আর তাদের মাঝখানে পর পর দুটো পালকি। দুটো পালকি দেখে তারা একটু চিন্তিত হলো। দুটো কেন? একটাই সম্ভবত জমিদার, আর একটাই কে? এমন নয় তো একটা পালকিতে ইংরেজের সশস্ত্র সৈনিক কিংবা রবার্ট সাহেব নিজেই রয়েছে বন্দুক উঁচি? না, এতখানি এগিয়ে এসব চিন্তা করার কোনো মানে হয় না। এখান থেকে ফিরে যাওয়া মানে অপমানের চূড়ান্ত। দলের লোকরা মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে টিটকারি দেবে এমন সর্দারকে যে পিছিয়ে আসে। পিছিয়ে আসার মানেই বেইজ্জত হওয়া। তোমাদের বন্দুকে গুলি ভরা আছে তো? সবাই ঘাড় নাড়ল।
ওই দেখো, পরপর দুটো পালকি আসছে। এমনও হতে পারে একটাতে বন্দুক নিয়ে ইংরেজ সিপাই বা খোদ রবার্ট সাহেবও থাকতে পারে। আমাদের খুব সাবধানে আক্রমণ করতে হবে। আর শোনো, কাছাকাছি গিয়ে আমরা যেমন হুঙ্কার ছাড়ি তেমনই ছাড়ব। দেখা যাক পালকির দরজা খুলে কেউ উঁকি দেয় কিনা। তাই হলো। সড়কের কাছাকাছি গিয়েই সবাই বিকট শব্দে চিৎকার করে উঠল। কাজ হলো তাদের। অনুচরগুলো থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। মশালধারীরা জোরে জোরে পা ফেলে রাস্তা ছেড়ে নাবল জমি বেয়ে চলতে আরম্ভ করল। প্রথম পালকির দরজা খুলে গেল। একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, রামলাল, আমাকে বন্দুকটা দাও। পাশের অনুচর বন্দুকটা পালকির দরজার দিকে এগিয়ে দিল। বোঝা গেল প্রথম পালকিতেই জমিদার, কিন্তু পরের পালকির দরজা এখনো খুলল না। তার সন্দেহ দৃঢ়তর হলো। সাধারণত ডাকাতদের চিৎকারের সঙ্গে সঙ্গেই সবাই পালকির দরজা খুলে ব্যাপারটা জানবার চেষ্টা করে কোন দিক থেকে আক্রমণ হচ্ছে, যারা আক্রমণ করছে তারা সংখ্যায় কতজন। কিন্তু এক্ষেত্রে তোমরা বন্দুক নিয়ে দ্বিতীয় পালকিটা ঘিরে ফেলো। আমার মনে হচ্ছে ভিতরে গোলমেলে ব্যাপার আছে। দুজন শুধু আমার সঙ্গে এসো, জমিদারকে আমি শায়েস্তা করতে পারবো। একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ল। তারা বর্ষা দিয়ে প্রবল বেগে জমিদারের কবজির ওপর আঘাত হানল। তার বন্দুকটা ছিটকে জঙ্গলের মধ্যে গিয়ে পড়ল। জমিদার চিৎকার করে উঠল, খবরদার, আমার বিগ্রহ কেউ স্পর্শ করবে না। তোমরা নীচ মহাপাতকী। তোমরা বিগ্রহ স্পর্শ করলে বিগ্রহ অপবিত্র হয়ে যাবে। সেই বিগ্রহ আমি প্রতিষ্ঠা করতে পারবো না। জমিদার বিগ্রহ আগলে পালকির মধ্যে উপুর হয়ে রইল। তার হাতের ফাঁক দিয়ে তারা স্পষ্ট দেখতে পেল শুধু বিগ্রহ নয়, গোটা তিনেক বড় আকারের ঢোলকও রয়েছে পাশাপাশি। তাহলে চর মোটেই ভুল খবর দেয়নি। ওই ঢোলক ভর্তি সোনা আর টাকা। সরে যাও, নইলে খতম করে দেব। নিজের কণ্ঠের কর্কশতায় তারা নিজেই বিস্মিত হলো। যেভাবে জমিদার তাদের নিজ মহাপাতকী বলে গালাগালি করছে, তাতে এমনিতেই তার মেজাজ রুক্ষ হয়ে উঠেছিল। তার উপর বিগ্রহ সামলানোর নাম করে জমিদারের অর্থ বাঁচাবার চেষ্টা দেখে ধৈর্য হারালো তারা। না, কিছুতেই নয়। আমাকে না মেরে আমার বিগ্রহ ছুঁতে পারবে না। বেশ, তাই হোক। তারা সবলে হাতের বর্ষা জমিদারের পিঠে ঠুকিয়ে দিল। একটা আর্তনাদ আর ফিনকি দিয়ে রক্তস্রোত ছুটল। তারা শাড়ি ভিজে গেল সেই রক্তে। এতক্ষণ বাহকরা পালকি ধরে থরথর করে কাঁপছিল। এবারে পালকি ফেলে দিয়ে যে যেদিকে পারল তীর বেগে ছুটতে লাগলো। পিছনের পালকিটা বাহকরা আগেই রাস্তার উপর রেখে পালিয়েছিল সেখান থেকে। ডাকাতের দল পালকিটাকে ঘিরে দাঁড়িয়েছিল আর মাঝে মাঝে বন্দুকের বাঁট দিয়ে পালকির গায়ে আঘাত করছিল। কোনো একটা সময় সাহেব বেরিয়ে আসবে ভেতর থেকে এই আশায়। জমিদারের আর্তস্বর শোনা যেতেই পালকির দরজা খুলে গেল। গৌরবর্ণের এক প্রৌঢ়া মুখ বের করে জমিদারের অবস্থা দেখেই ডুকরে কেঁদে উঠলেন। পালকি থেকে জমিদার গড়িয়ে রাস্তার ওপর গিয়ে পড়েছে। গৈরিক বসন রক্তাপ্লুত, মুখটা আকাশের দিকে, দুটো চোখ বিস্ফারিত। অন্তিম যন্ত্রণায় ঠোঁটের দুটি প্রান্ত একেবারে কুঞ্চিত। পলকের জন্য চিৎকারে আকৃষ্ট হয়ে তারা পালকির দিকে মুখ ফেরালো। ডাকাতের দলের দুজন মশাল নিয়ে পালকির কাছে দাঁড়িয়েছে, বাকি দুজন অর্থ সংগ্রহে ব্যস্ত। সে মশালের আলোয় তারা স্পষ্ট দেখতে পেল প্রৌঢ়াও তার দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। একবার নিহত জমিদারের দিকে আরেকবার প্রৌঢ়ার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরতে চিৎকার করে উঠল তারা। তারপর ঝোপ ঝাড় ভেদ করে বিদ্যুৎ বেগে জঙ্গলের দিকে ছুটতে শুরু করলো। সকলে কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একবার ভাবলো পেছনে বোধহয় পাইক বরকন্দাজের দল এগিয়ে আসছে তাদের দিকেই, কিন্তু এদিক ওদিক চেয়েও কাউকে দেখতে পেল না তারা। কিন্তু সর্দারনি যখন সরে গিয়েছে তখন দলের অন্য সকলের থাকাটা একেবারেই সমীচীন নয়। তাই যতটুকু অর্থ সংগ্রহ করেছে ততটুকু নিয়ে সকলে ছুটতে আরম্ভ করল। সকলে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল, কিন্তু দেখতে পেল ঘোড়া নেই। তার মানে তারা ঘোড়ায় চড়ে আগেই চলে গিয়েছে, দলের কারো জন্য অপেক্ষা করেনি। সমস্ত ব্যাপারটাই কেমন অস্বাভাবিক।
এমন কি হলো তারার যে লুঠের মাল ভালোভাবে করবার অবসর না দিয়ে এভাবে পালিয়ে গেল? দলের সকলেই বেশ চিন্তিত হয়ে পড়ল। জোর পায়ে ঘাটের দিকে চলতে আরম্ভ করলো তারা। কিন্তু বাসুলিন মন্দিরে তারা নেই। তার কুঁড়েতেও খোঁজা হলো, কিন্তু কোথাওই তারাকে পাওয়া গেল না। দিনু মাথায় হাত দিয়ে পথের ওপরেই বসে পড়ল। তারা তার নিজের আস্তারায় ফেরেনি। আরো গভীর জঙ্গলের মধ্যে বাঁশ বনে শুয়ে পড়ে ভেউ ভেউ করে কাঁদছিল সে। মা বাসুলি, কি করলে মা? আমি সত্যি মহাপাতকী হলাম। কিসে আমার প্রায়শ্চিত্ত হবে এবার? পালকিতে বসা ভীতা সন্ত্রস্তা প্রৌঢ়াকে এক নজরেই তারা চিনতে পেরেছিল। এত বছরের অদর্শন সত্ত্বেও প্রৌঢ়াও যে মেয়েকে চিনতে পেরেছে সে বিষয়ে তার আর কোনো সন্দেহই নেই। আর তারার বর্ষার আঘাতে যে জমিদার প্রাণ হারিয়ে পথের উপর লুটিয়ে পড়েছিল তাকেও চিনতে পেরেছে তারা। মায়ের সহোদর ভাই জমিদার শশীকান্ত রায়। মনে পড়ছে ছোটবেলায় এই মামা কতবার এসেছেন তারাদের বাড়িতে। তারাকে কোলে পিঠে করে কত আদর করেছেন, কত রঙিন খেলনা এনেছেন তার জন্য। আর সেই মামাকে তারা নিজের হাতে শেষ করে দিয়ে এলো। চরের কাছ থেকে আর একটু বিশদভাবে খোঁজ নিলে বোধহয় এ বিপদ ঘটত না। জমিদার আসছে প্রচুর অর্থ নিয়ে, এটুকু খবর শুনেই তারা লোভে উন্মত্ত হয়ে উঠেছিল। আঁচলে চোখ মুছে তারা উঠে দাঁড়ালো, কান্না ভেজা গলায় বলল, এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে নিজেই করতে হবে। এছাড়া আর অন্য কোনো পথ নেই। নিজের কুটিরের সামনে এসে দেখল দলের প্রধানরা সবাই গোল হয়ে বসে রয়েছে। তারাকে দেখতে পেয়ে সকলে উঠে দাঁড়ালো, প্রশ্ন করল, কোথায় ছিলে তারা মা? আমরা চারদিকে তন্ন তন্ন করে খুঁজলাম। কিন্তু সে কোনো উত্তর দিল না। পাশ কাটিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকল। পেছন পেছন আর সকলে ঢুকে পড়ল। তারা মেঝের উপর বসে পড়ল, হতাশ কণ্ঠে বলল, আমি এবার তোমাদের কাছে বিদায় নেব। আর কারো উপর দলের ভার দাও। এ কি কথা বলছো তারা মা? কালু সর্দার আমাদের ভার তোমার উপর দিয়ে গেছে। আমাদের ফেলে তুমি কোথায় যাবে? আমার প্রায়শ্চিত্ত করার দরকার দিনু। আমি ঘোরতর অন্যায় করেছি। অন্যায়? এই পথই হয়তো অন্যায়ের পথ। লোভ আর উত্তেজনার জন্য এতদিন এই কথাটা ভাবিনি। মানুষ মেরেছি নির্বিবাদে, লোকের জীবন আর টাকা পয়সা নিয়ে ছিনিমিনি খেলেছি। কিন্তু আজ নিজের মামাকে বর্ষাবিদ্ধ করে বুঝতে পেরেছি যাদের মেরেছি, তাদের আত্মীয় স্বজনের মনের অবস্থার কথা। নিজের মামার রক্ত আর মায়ের চোখের জল আমাকে সবকিছু নতুন করে ভাবতে শিখিয়েছে। এই পাপের আমি প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্ত? কি প্রায়শ্চিত্ত করবে? আমি ধরা দেব। সে কি তারা মা? ধরা দেবে কি গো? আমরা বেঁচে থাকতে কার সাধ্য তোমায় স্পর্শ করে? না নিধি, আমি অনেক ভেবেছি, বাসুলি মায়ের কাছে জিজ্ঞাসা করেছি। এছাড়া আমার আর অন্য কোনো পথ নেই। তোমাকে একটা কাজ করতে হবে দিনু। বলো বলো তারা মা। আমার একটা চিঠি নিয়ে ইংরেজদের তাঁবুতে দিয়ে আসতে হবে। যদি রবার্ট সাহেবকে দিতে পারো তো ভালোই হয়। কি লেখা থাকবে চিঠিতে? লেখা থাকবে, বাসুলি মায়ের মন্দিরের চাতালে আমি অপেক্ষা করব। রবার্ট সাহেব এসে যেন আমাকে ধরে নিয়ে যান। তোমার কি ধারণা সাহেবের কথায় বিশ্বাস করবে তারা মা? তারা বরং ভাববে এটা তাদের বিপদে ফেলা নতুন একটা জাল। বিশ্বাস করা না করা তাদের খুশি। যদি সাহেবদের এই জঙ্গলে ঢুকতে ভয় করে তাহলে তাদের অধীনে যত সিপাহী আছে নিয়ে আসতে পারে। সিপাহী, গোলাগুলি, কামান, আমাদের কোথাও কোনো লোক থাকবে না, কেউ বাধা দেবে না। কিন্তু তোমাকে ধরবার পর যদি নির্যাতন শুরু করে? তুমি বৃথা ভয় পাচ্ছ দিনু। যতই নির্যাতন করুক আমাদের দলের সম্বন্ধে একটি কথাও জানতে পারবে না। আমি বাসুলি মায়ের সেবিকা, আমার দ্বারা দলের কোনো অনিষ্ট হবে না। না তারা মা,
সে কথা আমি একবারও মনে আনিনি। আমি বলছিলাম, সাহেবরা তোমায় দারুণ কষ্ট দেবে যে মা। কষ্টই তো পেতে চাই। মানুষকে অযথা অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আর কোনো কথা হলো না। সারাটা রাত তারা চুপচাপ বসে রইল, তাকে ঘিরে দলের আর সবাই। ভোর হতেই উঠে দাঁড়ালো সে, এলো চুল, উদাস দৃষ্টি, মুখ চোখের ভাব দেখে মনে হলো যেন অনেকদিন রোগ ভোগের পর সবে উঠেছে সে। আমি বাসুলি মায়ের মন্দিরে যাচ্ছি, কেউ যেন আমাকে বিরক্ত না করে। সমস্ত দিন সেখানে থাকব। সত্যি সারাটা দিন তারা মন্দিরেই রইল। নিজের হাতে মালা গেঁথে বাসুলি মায়ের গলায় পরিয়ে দিল, ধূপ ধুনো জেলে আরতি করল, তারপর মূর্তির পায়ের কাছে উপুর হয়ে শুয়ে রইল। মাঝে মাঝেই কেবল কান্নার বেগে তার দেহটা কেঁপে কেঁপে উঠছিল। বিকালে মন্দিরের দরজা খুলে যখন সে বের হয়ে এলো, তখন তার চেহারা অনেক শান্ত, চোখে জল নেই, গলায় বাসুলি মায়ের প্রসাদী মালা। সিঁড়ির চাতালে সবাই অপেক্ষা করছিল, এমনকি জন্মে জয়। তারা সিঁড়ির চাতালে তাদের মাঝখানে এসে বসল, বলল, লেখো। জন্মেজয় তৈরি ছিল, লিখতে শুরু করলো সে। পরের দিন ভোরে চিঠি নিয়ে সাধু রওনা হলো বাউলের বেশে। ইতিমধ্যে এইটুকু খবর সংগ্রহ করেছিল সে, রাতের ডাকাতির খবর ইংরেজদের কানে পৌঁছেছে। রবার্ট সাহেব তার সিপাহী বরকন্দাজ নিয়ে এগিয়ে এসেছিল। জমিদারের বোনকে মূর্ছিত অবস্থায় পেয়েছে তারা, জমিদারের দেহ তুলে নিয়ে গিয়েছে। একটা ব্যাপারে রবার্ট সাহেব খুব আশ্চর্য হয়েছে। টাকা পয়সা, সোনা দানা সবকিছু ডাকাতেরা লুট করেনি। মনে হয়েছে লুট করতে করতে হঠাৎ যেন ভয় পেয়ে পালিয়েছে। জঙ্গলের এধারে ওধারে বেশ কিছু টাকা পয়সা ছড়ানো ছিল। এবারে রবার্ট তাঁবু পেতে বসলো ঠিক এই জায়গায়। কলকাতা থেকে কড়া নির্দেশ এসেছে, যেমন করেই হোক এই সমস্ত ডাকাতদের দলকে উচ্ছেদ করতেই হবে। এজন্য যত সৈন্য সামন্ত প্রয়োজন সরকার দিতে প্রস্তুত। লাট সাহেব বেন্টিং আপ্রাণ চেষ্টা করেছেন, দেশের বুকে শান্তি আনতেই হবে। শুধু দুর্গাপুরের জঙ্গলই নয়, সুন্দরবনে গঙ্গা নদীর ওপর জলদস্যুর অত্যাচার বন্ধ করার জন্য অভিযান শুরু হয়েছে। প্রলোভন দেখিয়ে ডাকাতের দলের লোককে ইংরেজ সরকার সিপাহী করে নিচ্ছে। ভালো মাইনে, ভালো পোশাক, নিশ্চিন্ত জীবন, কে ছাড়বে সেসব? বাউল বেশে একজন সাধু যখন ইংরেজের তাঁবুতে গিয়ে পৌঁছালো, তখন রবার্ট সাহেব বসে বসে তামাক টানছেন। পাশে হুঁকো বর্দার হাজির। দুজন সিপাহী বিরাট আকারের তালপাখা দিয়ে বাতাস করছে। গোপীযন্ত্রের শব্দ শুনে রবার্ট নল থেকে মুখ সরিয়ে রাখল। একটা গান বেঁধেছি, হুজুরকে শোনাবো। শোনাও। লোকটা গোপীযন্ত্র বাজিয়ে গান শুরু করল। ইংরেজদের বন্দনা গান, ইংরেজের বন্দনা গান। গান শেষ করে সাধু হাত পেতে দাঁড়ালো, বলল, বকশিশ হুজুর। সিপাই। দুদিক থেকে দুজন সিপাহী এসে দাঁড়ালো। এই বাউলকে আটক করে চাবুক লাগাও। এর জন্য সাধু তৈরি ছিল না। পালাবার আগেই সিপাহী দুজন বাঘের মতন তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর টানতে টানতে তাকে রবার্টের সামনে থেকে সরিয়ে নিয়ে গেল তারা। আধ ঘন্টা পর রবার্ট যখন আহারে ব্যস্ত, তখন একজন সিপাহী এসে দাঁড়ালো, জানালো ওই বাউলের পোশাকের ভিতর থেকে একটা চিঠি পাওয়া গেছে। রবার্ট হাত বাড়িয়ে নিল সেই চিঠিটা। চিঠির ওপর তার নাম লেখা। ফোর্ট উইলিয়ামে পণ্ডিতদের কাছে রবার্ট কিছুটা বাংলা পড়েছে, কাজেই চিঠিটা পড়তে কোনো অসুবিধা হলো না তার। মান্যবর ইংরেজ বাহাদুর রবার্ট সাহেব, আমাদের শাস্ত্রে পাপ করিলে প্রায়শ্চিত্ত করার বিধি আছে। আমি স্বজন হত্যার পাপ করিয়াছি, তার জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ নিজেকে আপনার হাতে অর্পণ করিতে চাই। আগামীকাল বাসুলি মায়ের মন্দিরের চাতালে আমি একাকিনী থাকিব। আপনি আমাকে গ্রেপ্তার করিবেন। ইতি বাসুলি মায়ের সেবিকা তারা। অনেকবার চিঠিটা পড়ল সে। পড়তে পড়তে তার মুখ আরক্ত হয়ে উঠল, খাঁজ পড়ল দুটি ভ্রুর মাঝখানে। আহার ছেড়ে উঠে পড়ে বলল, সে বাউল কোথায়?
সিপাহীর সঙ্গে রবার্ট দিঘির পাড়ে এসে দাঁড়ালো। সর্বাঙ্গে চাবুকের রক্তাক্ত দাগ। অর্ধ অচেতন সাধু গাছতলায় পড়ে রয়েছে। রবার্ট কিছুক্ষণ নিরীক্ষণ করলো তাকে, বলল, এবার নিগাটাকে চাঙ্গা করে তোলো, কাল ওকে আমাদের প্রয়োজন হবে। সে রাত্রি রবার্ট ব্যাপারটা লিখে একজন বিশেষ বাহককে দিয়ে কলকাতায় পাঠিয়ে দিল চিঠিটা। তারপরেই সিপাহী বরকন্দাজদের নিয়ে বৈঠকে বসলো পরামর্শ দিতে। পরের দিন বিকালেই রবার্ট বরকন্দাজ নিয়ে যাত্রা শুরু করলো। একটা ঘোড়ার ওপর সাধুকে বসিয়ে দিল, পিছ মোড়া করে বেঁধে। ঠিক তার পেছনেই দুজন সিপাহী, তাদের দুটো বন্দুকের নল একেবারে সাধুর পেছনে ঠেকানো। আশেপাশে বন্দুক, বল্লম, বর্ষা ইত্যাদি নিয়ে অসংখ্য বরকন্দাজ। মাঝখানে কালো ঘোড়ার উপর রবার্ট সাহেব, হাতে বন্দুক। ব্যাপার দেখে মনে হলো যেন সব লড়াইয়ে চলেছে। ঘন জঙ্গলের মধ্যে ঢুকেই রবার্ট একটা টিনের চোঙা মুখ দিয়ে চিৎকার করে উঠল, ডাকাতরা যদি আক্রমণে কোনো চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে এই ডাকাতকে গুলি করে মারা হবে। খুব সাবধান, বি কেয়ারফুল। জঙ্গলের ভেতরটা অনেকটা প্রবেশ করার পরও কোনো দিক থেকেই কোনো সাড়া পাওয়া গেল না। গাছের ডালে ঝিমিয়ে পড়া পাখিগুলো শুধু ডানা ঝাপটে আকাশে উড়ে গেল। আর একটু এগোতেই জঙ্গল অনেকটা ফাঁকা হয়ে এলো। মশালের আলোয় বাসুলি মন্দিরের কাঠামোটা বোধহয় দেখতে পাওয়া যাচ্ছে। রবার্ট দাঁড়িয়ে পড়ল, সঙ্গে সমস্ত সিপাহী বরকন্দাজ। রবার্ট কয়েক পা এগিয়ে চোখ কুঁচকে দেখল মন্দিরের চাতালে কেউ সত্যি সত্যি অপেক্ষা করছে কিনা, কিন্তু চাতাল ফাঁকা। তার মানে মিথ্যে হয়রানি করিয়েছে আমাকে, বলা যায় না। হয়তো কৌশল করে সব সিপাহী বরকন্দাজদের এদিকে সরিয়ে এনে ডাকাতের দল অন্যদিকে ডাকাতি করতে বেরিয়েছে। ছি 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 ছি, একটা মেয়ে ছেলে ধাপাবাজিতে বললাম, সিনিয়র সাহেবরা হাসাহাসি করবে নিয়ে, স্লিম্যান অপদার্থ ভাববে। যাই হোক, এতটাই যখন এসেছি তখন শেষ দেখেই যাব। সবাই মন্দির ঘিরে ফেলো। সাধুকে একটা গাছের সঙ্গে বেঁধে দুজন সিপাহী পাহারায় রইল সেখানে। বাকি সকলে ঘিরে ফেলল বাসুলির মন্দির। রবার্ট আরেকবার সাবধান করে দিল, গাছের উপরেও চোখ রেখো। গাছের ডাল থেকে ঝাঁপিয়ে পড়াও কিছু বিচিত্র নয়। দুজন সিপাহীকে সঙ্গে নিয়ে মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে লাগলো রবার্ট। সিঁড়ির দুপাশে দুটো মশাল মাটির মধ্যে পোঁতা। সমস্ত জায়গাটা আলোয় ভরে রয়েছে, কোথাও ছিটে ফোঁটাও অন্ধকার নেই। চাতালে কেউ নেই, রবার্ট সেটা আগেই দেখেছিল। তবু একবার এদিক ওদিক খুঁজল সে। তারপর একটু এগিয়েই থমকে দাঁড়ালো, ঠিক চৌকাঠের ওপর। তার মাথাটা মূর্তির দিকে, এলো চুল মেঝের ওপর ছড়িয়ে পড়েছে। পরনে লাল পাড় শাড়ি, গলায় জবা ফুলের মালা। বুকের মাঝখানের শাড়িটা রক্তে লাল হয়ে উঠেছে। রবার্ট উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, একটা মশালের দিকে নিয়ে এসো তো। মশাল নিয়ে একজন রবার্টের কাছে গিয়ে দাঁড়ালো। নিচু হয়ে রবার্ট নিরীক্ষণ করে দেখল একটু দূরে রক্তমাখা খাঁড়া পড়ে রয়েছে। শুধু বুকে নয়, মন্দিরের দেওয়ালেও রক্তের ছোপ। বিস্মিত হয়ে গেল সে। আবারও চেঁচিয়ে উঠল রবার্ট, শয়তানকে নিয়ে এসো এদিকে। দুজন সিপাহী দড়ি বাঁধা অবস্থায় সাধুকে এনে দাঁড় করালো। দেখ নিগা, তোদের দলের কীর্তি, কচি একটা মেয়েকে মূর্তির সামনে বলি দিয়ে গেছে। সাধু একবার দেখেই ভেউ ভেউ করে কেঁদে উঠল, আছড়ে পড়ল চৌকাঠের পাশে। তারা কথা রেখেছে, বাসুলির মন্দিরে নিজেকে অর্পণ করার জন্য তৈরি হয়ে রয়েছে। অনায়াসেই রবার্ট তাকে গ্রেপ্তার করতে পারে। একে চিনিস একে তুই? আমাদের মা, আমাদের তারা মা, দলের প্রাণ, দলের শক্তি। এই তারা দুর্ধর্ষ এক দলের নেত্রী, এত কম বয়স। তারপর কয়েকদিন কেটে গিয়েছে, অনেকগুলো বছর, অনেকগুলো দিন। রক্তের পথ পার হয়ে অনেক প্রাণ অর্ঘ্য দিয়ে দেশে স্বাধীনতা এসেছে। জননেতারা দেশকে নবরূপে গড়ে তুলবার প্রতিশ্রুতি গ্রহণ করেছেন।
দুর্গম অরণ্য বুলডোজারের আঘাতে নিশ্চিহ্ন করে নানান জায়গায় জেগে উঠছে কলকারখানা, জাতীয় শিল্প প্রচেষ্টার বাস্তব রূপ। দুর্গাপুরের জঙ্গলও পরিষ্কার করা শুরু হলো। গাছপালা উধাও করে বিল, সায়র, জলা ভরাট করা হলো। জোনাকির আলোর বদলে নিয়নের বিদ্যুৎ দীপ্তি। জঙ্গল সাফ করতে করতেই কুলিমজুররা দেখতে পেল ভাঙা জরাজীর্ণ এক মন্দির। গাছপালা সমাচ্ছন্ন, বিগ্রহ নেই। মন্দিরের 3 দিকের দেওয়াল প্রায় ভেঙে পড়েছে, শুধু সামনের দেওয়ালে কিছুটা এখনো অবশিষ্ট। সে দেওয়ালে গাঢ় রক্তের ছোপ। কুলিরা পিছিয়ে গেল সেখান থেকে। দেওয়ালের ওই রক্তের দাগ তারামার রক্তের। এই সেই মন্দির যেখানে তারামা নিজেকে নিবেদন করে প্রায়শ্চিত্ত করেছিল। সে মন্দিরও আর নেই। ঠিকাদাররা অন্য প্রদেশ থেকে কুলি আনিয়ে বেশি টাকা রোজ দিয়ে সেই মন্দির ধূলিসাৎ করে দিয়েছে। আজ সেখানে দুর্গাপুর কারখানার বিরাট একটা ফার্নেস বসানো হয়েছে। রক্তের চেয়েও লাল আগুনের আভা এখন তার বুকে। শুনছিলেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটি দুর্দান্ত থ্রিলার গল্প অরণ্য বিভীষিকার 2য় তথা অন্তিম পর্ব। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে ছিল কুন্তল, গল্পের সূত্রধার আমি সন্তু, শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিওস, গল্পের প্রচ্ছদ অলঙ্করণ সূর্য, গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে দিশানি, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি আসছে শুক্রবার আমাদের 50K স্পেশাল গল্প নিয়ে। সেটি কি জানতে হলে চোখ রাখতে হবে আমাদের কমিউনিটি সেকশনে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।